সময়টা বিকাল 4:13। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে। ছেলেটার বয়স 23 বা 24-এর মতো হবে। ছেলেটার পোশাকের ঠিক নেই, পিছনের শার্টের কলারের নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লায় একাকার। সামনের পথে শিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে। তা দেখে ছেলেটা তাদের কাছে যায় আর গিয়ে বলে, এই কি হয়েছে? এইভাবে খাবার নিয়ে ঝগড়া করছিস কেন তোরা? ভাই দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে এই খাবারগুলো কিনেছি, কিন্তু তারা খেতে দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া তোরা, কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে 1000 টাকার একটা বান্ডিল বের করে তাদের তিনজনকে মিল করে দিয়ে দেয়। পথের শিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক অবাক হওয়ারই কথা। গায়ের কাপড়ের কোনো বাজ নাই, ছেঁড়া প্যান্ট ছেঁড়া শার্ট পরে থাকা ছেলের কাছে এত টাকা কোথা থেকে? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া তুমি কে, আর তোমার গায়ের এই অবস্থা কেন? ছেলেটা হেসে বলে, আমি নীল, আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি এতিম, আমার কেউ নেই এই দুনিয়ায়। আমিও তোদের খাতার লিস্টের, তোরা যেমন আমিও তেমন। তাহলে তোমার কাছে এত টাকা কেন ভাইয়া? তুমি তো আমাদের মতো। তারপর ছেলেটা হেসে বলে, আমিও তোদের মতো, কিন্তু টাকায় আমার নেশায় লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ার মানুষ টাকার পিছু ঘুরে দিন শেষ করে, আর টাকা আমার পিছু ঘুরে দিন শেষ করে, বুঝলি? পথের শিশুরা ছেলেটার কথা কিছুই বুঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো হয়ে ছেলেটার কাছে এত টাকা, তাহলে তাদের কাছে কেন নেই এত টাকা? যা, যে যার কাজে যা, আর ঝগড়া করবি না খাবার নিয়ে, মিলেমিশে খাবি। জি ভাইয়া। তারপর নীল হেঁটে হেঁটে চলে যায় একটা টিনের ঘরে আর গিয়ে চকিতে বসে পড়ে। ছোট একটা ছবি হাতে নিয়ে বসে থাকে চকিতে। মা, জানো তোমার ছেলে এই শহরে পাওয়ারফুল গ্যাংস্টার, তার অনেক টাকা এখন। তুমি চলে গেলে আমাকে একা রেখে। জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে আমার। মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কিছু স্মৃতি, মনে পড়ে যায় সে অমানুষের কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। নীল চোখের পানি মুছে পকেট থেকে ফোনটা বের করে তাকে যেন কল করে। ভাই বলো। ফারদিন, কই তুই? ভাই আমি শাপলা চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে আলমকেও নিয়ে আসিস। ওকে ভাই। নীল কলটা কেটে চকিতে গা এলিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নেই, আছে শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ তার অল টাইম চাই। টাকা ছাড়া তার আর কিছু প্রয়োজন নেই। এমপি, মন্ত্রী, মিনিস্টার তার কাছে কিছুই না। তারপর একটু পরেই আলম ফারদিন চলে আসে। এসে দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক দেয় না তারা, দাঁড়িয়ে আছে, চোখ খুললে কথা বলবে। এর আগে কথা বলার সাহস তাদের নেই। 32 মিনিট ফারদিন আর আলম দাঁড়িয়ে থাকে। 32 মিনিট পরে নীল চোখ খুলে দেখে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বিছানায় বসে বলে, আবিরের খোঁজ পেয়েছিস? না ভাই, খোঁজ লাগিয়েছি। ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই তো চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই মিনিস্টার দেখা করতে চায় তোমার সাথে, তার টেন্ডার নাকি নিতে চায় জোর করে। বলে দে, এখন দেখা করার সময় নেই। ওকে ভাই। এখন যা তোরা, আর আবিরকে খুঁজে বের কর। ওকে ভাই। ফারদিন আলম চলে যায়। সময় রাত 10:09। নীল সিগারেটের জন্য পকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট পকেটে আছে, কিন্তু সিগারেট শেষ। তারপর নীল সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাঁটা ধরে একটু দূর যেতেই হঠাৎ একটা গাড়ি এসে নীলের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। নীলের মাথায় রাগ চড়ে যায়। পিছনে হাত দেয় পিস্তলের জন্য। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে নেমে সামনে এসে বলে, সরি, আমি খেয়াল করি নাই। নীল এক ধ্যানে মেয়েটার দিকে চেয়ে আছে। রাতের বেলায়ও মেয়েটার পুরো মুখটা ভেসে উঠছে। এই যে, শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ, শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাত করে বাইরে কেন?
কাজিনের জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখিনি এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও এখানেই। ও, আমি নীলাদ্রি, আপনি? আমি নীল। অবশ্য আর একটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে। আরে, আমাদের নামের মাঝেও মিল আছে। থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ওকে, ভালো থাকবেন। আমি যাই, লেট হয়ে যাচ্ছে। হুম। নীলাদ্রি চলে যায়। নীল সেখানেই দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। নীল সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই আবিরকে খুঁজে পেয়েছি। নিয়ে আয় আমার বাংলোতে। ওকে ভাইয়া। তারপর নীল বের হয় তার বাংলোতে যাবে। সেই বাংলাতে শুধু তার একটা বড় রুম আছে। দুই দিকে দুইটা জানালা, পিছন দিকে একটা দরজা আছে। সেখান দিয়েই ঢুকতে হয় সেই বাংলোতে। একটু পরে সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আবির। ফারদিন নীলকে বসার জন্য চেয়ার দেয় আবিরের সামনে। নীল সেই চেয়ারে বসে বলে, রে, তুই তো খুব চালু মাল রে। এত টাকা নিয়ে ঘুরিস, তোর তো বুকের পাটা আছে রে। দেখ তুফান, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটু আঁচড় লাগলে তোর জীবন শেষ করে দিবে আমার ভাই, বলে দিলাম। কি বললি তুই? ভাইয়া পাচ্ছি না। নীল জোরে জোরে হেসে দেয়। এই হাসি দেখে আবিরের গলা শুকিয়ে যায়। তুফান বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা? দেখ, আমি বের করছি ক্রেডিট কার্ড। তুফান আবিরের পায়ের নিচে জুতায় গুলি করে। তার পায়ের আঙ্গুল থেতলে যায়। নীল তার হাতে জুতার নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারদিন, এটাই ক্রেডিট কার্ড। কিন্তু ভাই এটা তো জুতার নিচের অংশ, এখানে ক্রেডিট কার্ড থাকবে কি করে? ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখ, প্লাস্টিকের সব জায়গায় মিশিয়ে রাখা। ফারদিন তাই করে। সত্যি ক্রেডিট কার্ড? তুফান মুচকি এসে বলে, আমি কে তোরা জানিস? তোরা হয়তো এটাও জানিস আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। জি ভাইয়া। দেখ তুফান, এই টাকা নিয়ে তুই তোর মৃত্যু ডেকে আনিস না। আমার ভাই ডেভিড জানতে পারলে তুই আর এই শহরে জ্যান্ত থাকবি না, বলে দিলাম। কি বললি? তোর ভাই ডেভিড মারবে? হাসি পেল। যা, তোর কাছ থেকে শুধু টাকা নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলেই তুফান আবিরের কপালে বরাবর গুলি চালিয়ে দেয়। আবিরের লাশটা চেয়ার সহ মাটিতে পড়ে যায়। তুফান মন খুলে হাসে। তুফান বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই চলো। তুফান আর ফারদিন আলম চলে যায় নীলের রাজপ্রাসাদে। সেটা রাজপ্রাসাদ বললে ভুল হবে। ধরে নিতে পারা যায় সেই বাড়িটা পুরোটাই তুফানের ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম করা। তুফান সেই বাড়িতে পা রাখলেই বাড়িটাও বুঝে যায় তার বস আসছে। সেই দিন অনেক রাত পরে ঘুমায় তারা তিনজন। সকাল 6টা। বস, আবির ভাই খুন হয়েছে। এই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস। আর কিছু উত্তর পায় না ওপাশ থেকে। আবিরের লাশের কথা শুনে তার ভাই হতবস্ত হয়ে পড়ে। কে খুন করেছে তার ভাইকে? সেই লোকটা জোরে জোরে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস ডেভিডের ভাইকে মারার? আশা তুই বের কর আমার ভাইকে কে মেরেছে, আমি তার মুন্ডুটা চাই। যদি না পাই তোদের সব কয়টার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খোঁজ নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারতেছি না, কার এত বড় সাহস? বস, আমার মনে হয় যে আবির ভাইকে মেরেছে সে সাধারণ কেউ না। আমি কিছু শুনতে চাই না, আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে, তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। বস, আপনি মাথা ঠান্ডা করেন। আমরা যে করেই হোক তাকে খুঁজে বের করবই। সেদিন ডেভিড তার ভাইকে দফন করে কবরের মাটি ছুঁয়ে কসম করে তার ভাইয়ের খুনের প্রতিশোধ সে নেবেই। অন্যদিকে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর সোফায় বসে গল্প করছে ফারদিন আর আলম। তারপর তারা নীলকে দেখে দাঁড়িয়ে যায়। তারপর নীল বলে, রে, তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো তুমি ভাবলে কি করে বলো তো? হয়েছে, আয় এখন খাবো। তারপর তারা খেয়ে সোফায় বসে গল্প করে। একটু পর ফারদিন আলম চলে যায়।
তারপর নীল রুমে চলে যায়। রুমে যেতেই তার ফোনে একটা SMS আসে, আর SMSটা ওপেন করে নীল পুরাই অবাক। কালকের রাতের কিছু ছবি আবিরকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট করে লেখা, ওয়েলকাম ঠান্ডা মাথার গেমার মিস্টার তুফান ওরফে নীল। তারপর নীল ভয় পায়, তার গোপন নাম জানে কিভাবে। নীল তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল করে, আর অবাক হয় নাম্বারটা বন্ধ পেয়ে। এ আমার সাথে এমনটা করতে পারে? নীলকে অনেক ভাবাচ্ছে এই বিষয়টা। নীল ভেবে পাচ্ছে না। আমার বাংলোর খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেখানে গিয়ে ছবি তুলতে পারে? ধুর, আর ভাবতে পারছি না। যে করেই হোক বের করতে হবে সে কে হতে পারে। আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজের হাতে দেব। ডেভিডের সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আসাদ, এই শহর তন্ন তন্ন করে খোঁজ, কে মেরেছে আমার ভাইকে। আমি তার রক্ত দিয়ে গোসল করব। জি বস, আমরা খোঁজ লাগিয়েছি। সময় বিকাল 5টা। নীল বাহিরে টং দোকানে বসে সিগারেট টেনেই যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পোলাপানের বাজে কিছু কথা। নীল সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু ছেলে বাজে কথা বলছে, আবার ওন্না ধরে টানও দিচ্ছে। তারপর নীল এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটাকে এসব বলছিস কেন? এই তুই কে রে? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করিস, আবার আমাকেই বলছিস কেন বলতে হবে? দেখ, ভালো করে বলছি, চলে যা এখান থেকে। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলবো। নীল একটা ছেলের কলার টেনে কানে কানে বলে, পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মাটিতে পুঁতে ফেলবি? ছেলেটা চোখ বড় করে তাকায় তার দিকে, আর হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ে। ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারি নাই এ জীবনে আর এমন করব না। এখন থেকে নারীদেরকে সম্মান দিব। ভাই এবারের মতো মাফ করে দিন। যা। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। নীল মুচকি এসে সেখান থেকে এসে আবার টং দোকানে বসে আর একটা সিগারেট জ্বালায়। রাত 10টা। ডেভিড বসে আছে সোফায়, সাথে আসাদ দাঁড়িয়ে আছে। ডেভিড বলে, আমার শহরে কি আছে যে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই। তার কলিজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস, আপনি কাল থেকে কিছুই মুখে দেন নাই। কিছু খেয়ে নিন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, না হলে তোরা আর আলো দেখবি না। সোজা উপরে পাঠিয়ে দেব সব কয়টাকে। নীল বসে আছে তার ক্লাব রুমে। পাশে কেউ নেই। বাম হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবে পায় না সেই রাতে কে ছবি তুলেছে, তার সাথে এত বড় ক্রিমিনালি কে করছে, সেটাই জানতে হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নীলের ফোনটা বেজে ওঠে, আর নীল নম্বর দেখেই কল রিসিভ করতেই পাশ থেকে অচেনা মেয়ের কণ্ঠ বলে, কি মিস্টার তুফান ওরফে নীল, খুব চিন্তা হচ্ছে নাকি? এত ভেবে কি হবে? এ তুই কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয়ে সবই জানিস। এটাও জানিস যে এ শহরের পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে? সবটাই জানি মিস্টার তুফান, এটাও জানি নিজের বাবাকে নিজেই গলা টেপে মেরেছো। সবটাই জানিস বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু কেন নিয়েছিস আমার? পারলে সামনে এসে কথা বল, দেখি কত বড় গেমার হয়েছিস তুই। সেটা রহস্য থেকে যাক না, তো তারা কিসের মিস্টার তুফান? তারপর নীল মুচকি এসে বলে, কে? অচেনা মেয়েটা কল কেটে দেয়। নীল ভাবতেই পারতেছে না এই মেয়েটা কে হতে পারে। মিলি হবে? না না, সে হবে কিভাবে? তাকে তো আমি নিজে হাতেই মেরেছি। ওরা মানুষ এসব করবে কিভাবে? উফ, আর ভাবতে পারছি না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে। হ্যাঁ ভাই বলেন। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখ নাম্বারটা কই আছে। ওকে ভাই, পাঠিয়ে দিন। আমি রাত 11টায় জানিয়ে দেব আপনাকে। নীল ফোনটা কেটে দেয় আর মুচকি হেসে ঘুমের রাজ্যে পা বাড়ায় নীল। যার বাবা নেই সেই বোঝে বাবার জায়গাটা কতটা দামি একটা জায়গা। আর যার বাবাকে খুন করা হয়
সেই খুনিকে মারার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাবে। তোর কাছে তোর মা সব, তেমন আমার বাবাও আমার কাছে সব। সেই ছবিগুলো তোকে কোথায় নিয়ে যাবে তুই ভাবতেও পারবি না তুফান। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়েই ছাড়বো, অপেক্ষা কর তুই। গেমটা তুই একাই খেলতে পারিস, আমি পারি না। আমিও পারি গেম খেলতে। সকালবেলা নীল ঘুম থেকে উঠে ফোনের শব্দে ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাইয়া ডেভিড তোমাকে পাগলের মতো খুঁজছে। নীল ডেভিডের কথা শুনে বিছানায় উঠে বসে বলে। ফোন রাখ। নীল ঘুম ঘুম চোখেই হেসে দেয়। যাক, সকালটা হাসি দিয়ে শুরু করা যাক। নীল আবার হেসে উঠে। নীল ফ্রেশ হয়ে দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে সময় 11টা বেজে 4 মিনিট। ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে দেখে খাবার রেডি। নীল খেয়ে আবার রুমে যেতেই আবার তার ফোনটা বেজে ওঠে। এবার নম্বর দেখে হালকা মুচকি হেসে রিসিভ করে। তুফান, তুমি একটু বেশি করে ফেলছো। ডেভিডের বাইকে মেরেছো। ডেভিড কিন্তু সাধারণ মানুষ না। এই তুফানের সাথে পাঙ্গা দিবি? এমন মানুষ জন্ম হয়নি এই পৃথিবীতে। মিনিস্টার, তুই হয়তো জানিস এই তুফান কি করতে পারে। আমি জানি, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে চাপ আসছে আমার উপরে। তুমি বলে দিলে তারা চুপ হয়ে যাবে। ওকে, তুই ফোন রাখ, আমি বলে দিচ্ছি। ওকে ভাই। মিনিস্টার কল কেটে দেয়। নীল কল দেয় আন্ডারওয়ার্ল্ডের শাওনের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, এটা কেন করতে গেলেন? ডেভিড পাগলের মতো খুঁজছে আপনাকে। আমাদের কাছে তার ভাইকে মারার সময় কিছু ছবি পাঠিয়েছে। ডেভিডকে কোনো রকমেই থামানো যাচ্ছে না। তার খেল খতম করে দেই। সে বেশি পক পক করলে আমার মাথা গরম হয়ে যাবে, বলে দিলাম। বুঝেছি ভাই, কিন্তু ডেভিডকে কিছুই করা যাবে না। আচ্ছা ভাই, এটা বলেন তো, ডেভিডের কাছে ওই ছবিগুলো কে পাঠিয়েছে? আমি জানি না, আর আমি ডেভিডকে দেখেছি। তোরা চুপ করে আন্ডারওয়ার্ল্ডে বসে থাক। জি ভাই। নীল কল কেটে দেয়। ভাবনার জগতে পা বাড়ায়। সে এটা কেন করবে? ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়ে দিয়েছে কেন? ডেভিডের সাথে তার কি সম্পর্ক? কিছু ভেবে পাচ্ছি না। সে কি করতে যাচ্ছে? শালি তোকে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব। বিকাল 5টা। তুফান, তুই আমার ভাইকে মেরেছিস। তুই বাঁচতে পারবি না। তোর কলিজাটা আমি বের করে কুকুরকে খাইয়ে দেবো। আসাদ। জি বস। আশরাফুলকে বাংলাদেশ আসতে বল। আমি তুফানের লাশ দেখতে চাই। জি বস। নীল তার বাইকে বসে আছে, সিগারেট টেনেই যাচ্ছে একটার পর একটা। ভাইয়া কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। ডেভিড বেশ বাড়াবাড়ি করলে তাকে একবারে শেষ করে দেব। না, এত তারা কিসের? আগে খেলতে দে 1+2 গেমটা। বুঝলাম না ভাইয়া। পরে সব বুঝতে পারবি। হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। নাম্বার দেখে নীল তাড়াতাড়ি করে রিসিভ করে। ওয়েলকাম মিস্টার তুফান। চিন্তিত নাকি? ডেভিড চিন্তা দিয়েছে নাকি? তুই কে বলতো? কেন এমন করছিস আমার সাথে? নিজের জীবনের কথা ভাবতে পারিস না? কেন ওই ছবিগুলো ডেভিডের কাছে পাঠিয়েছিস? আমার জীবনের কথা ভেবে কি করব? তুই তো জীবনের কথা ভাব। দেখ কি করি। গেম স্টার্ট হয়েছে মাত্র, খেলা জমবে রে। আর ছবির কথা বলছিস? এটা তো রহস্যর খাতায় লেখা রাখ। নীল মুস্কি হেসে বলে, ওকে, লিখে রাখলাম। আর কি বললি তুই? খেলবি আমার সাথে গেম? হাসি পেল রে। তুই লিস্টে হয়ে গেলি রে। এই দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও ও তোকে খুঁজে বের করব আমি। চেষ্টা চালিয়ে যা। গুড বাই। মেয়েটা কল কেটে দেয়। নীল এবার একটু চিন্তায় পড়ে যায়। মেয়েটা কি করতে চাইছে? সবচেয়ে বড় কথা, আমার সাথে তার কিসের শত্রুতা সেটা খুঁজে পাচ্ছি না। ভাই কি হয়েছে? কে কল দিয়েছে? তোরা বাসায় চলে যা, আমি ক্লাবে যাব। আর সময় হলে সব জানতে পারবি। ওকে ভাইয়া। ফারদিন আর আলম চলে যায়। নীল বাইকে উঠে চলে যেতে চাইলে কেউ তাকে পিছন থেকে ডাক দেয়। নীল পিছনে তাকাতেই দেখে সেই রাতের মেয়েটা নীলাদ্রি। নীল বাইক থেকে আবার পা নামিয়ে বসে। মেয়েটা কাছে এসে বলে, কেমন আছেন? ভালো, আপনি? ভালো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তিত। না, আপনি এ সময়ে? না, বাসা থেকে বের হই না। আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আসা আর কি। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। চলেন। কোথায় যাব? আসেন আমার সাথে। নীল নীলাদ্রির সাথে যায়।
একটু যেতেই দেখে ফুচকার দোকান। নীল বুঝতে পারে নীলাদ্রি ফুচকা খাওয়ার জন্যই নিয়ে আসছে। তারপর নীলাদ্রি বলে, আজকে ফুচকা খাবো। আপনি খান, আমি এসব খাই না। আপনি না খেলে আমিও খাবো না। নীল ভাবে, এমন ভাব দেখাচ্ছে মনে হয় আমি তার প্রেমিক। কি হলো, কি ভাবেন? কিছু না। মামা 2 প্লেট ফুচকা দেন তো। একটু পরে 2 প্লেট ফুচকা দেয়। নীল মুখে না দিয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে ফুচকা মুখে দিচ্ছে। সত্যি মেয়েরা ফুচকা খাওয়ার সময় খুব সুন্দর লাগে। যে তার প্রিয় মানুষকে নিয়ে ফুচকা খায় সে জানে তার প্রিয় মানুষকে কত সুন্দর লাগে ফুচকা খাওয়ার সময়। নীল খাচ্ছে না দেখে নীলাদ্রি বলে, কি হলো, খাচ্ছেন না কেন? কই, খাচ্ছি তো। আমার জীবনে ভালোবাসা নামকটা নেই। কোনো গ্যাংস্টার জীবনে ভালোবাসা থাকে না, তারা মৃত্যুর মুখে থাকে। কখন কোন দিক দিয়ে গুলি এসে বুকে লেগে মরা লাশটি মাটিতে পড়ে থাকবে বলা যায় না। তাই ভালোবাসা নামক জিনিসটা গ্যাংস্টারের জীবনে থাকে না। আমি আর খেতে পারবো না। মাত্র এইটুকু খেয়ে আর খাবেন না? ওকে দাঁড়ান, বিলটা দিয়ে আসি। না, আমি বিল দিয়েছি, আপনার দিতে হবে না। চলেন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। চলেন। নীল নীলাদ্রিকে নিয়ে বাইকে উঠে নীলাদ্রিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে ক্লাবে। রাত 10:12। নীল বসে আসে ক্লাবে, সিগারেট হাতে। চারপাশটা নাচে গানে ভরে উঠেছে। নীল উঠে বাইরে এসে বাইকে উঠে বাইক চালাতে থাকে বাসার উদ্দেশ্যে। একটু যেতেই সামনে কিছু ছেলে পেলে রাস্তা ব্লক করে তার বাইক আটকায়। নীল 4 কদম পিছিয়ে যায়। প্রথম ছেলেটা মাটি থেকে উঠে বলে, এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে মাটিতে পুঁতে ফেল। সবগুলো ছেলে যায় নীলকে মারার জন্য। নীল পেছন থেকে 9mm ক্যালিবারের 2টা পিস্তল 2 হাতে নিয়ে ডাইরেক্ট সব কয়টার কপাল বরাবর শুট করে দেয়। সব কয়টার লাশ পড়ে যায়। বেঁচে আছে শুধু প্রথম ছেলেটা। নীল বলে, কিরে আয়, মারবি না আমাকে? ছেলেটা নীলের পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। আমার জীবনটা ভিক্ষা দেন, আমি এই জীবনে এই ভুল করব না। নীল মুচকি হেসে বলে, কে পাঠিয়েছে তোদেরকে? ভাই আমি বলতে পারবো না, বললে ওরা আমাকে মেরে ফেলবে। আর এখন আমাকে না বললে আমি তোকে মেরে ফেলবো। ভাই মাফ করে দিন, আর এমনটা করব না। নীল ছেলেটার পায়ে গুলি করে ছেলেটা চিৎকার করে বলে, বলছি ভাই বলছি, আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। বল। ডেভিড ভাই পাঠিয়েছে আমাদেরকে আপনাকে মারার জন্য। নীল হেসে বলে, আমাকে মারার সাহস এই পৃথিবীতে কারো হয়নি। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারার মতো মানুষ এই দুনিয়ায় পয়দা হয়নি এখনো। ছেলেটা তুফান নাম শুনে অজ্ঞান হওয়ার উপক্রম। তার গলা শুকিয়ে যায়। ভাই এবারের মতো মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। এই তুফানকে যে মারার চেষ্টা করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। ওপারে ভালো থাকিস। এটা বলেই নীল তার কপাল বরাবর গুলি করে। ছেলেটার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। নীল মুচকি হেসে বাইকে বসে। ফুল স্পিডে বাইক চালিয়ে তার বড় বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই নীলের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে, ভাই আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার এখনো সিম কোম্পানিতে তৈরি করে নাই। এই নাম্বারের কোনো ক্লু পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই নাম্বার থেকে কল আসে কিভাবে? ভাই এটা হয়তো নেট কালেকশন নাম্বার থেকে দিতে পারে, যা বুঝেছি আমি। ওকে, চেষ্টা চালিয়ে যা তুই। কোনো কিছু পেলে আমাকে সাথে সাথে জানাবি। জি ভাই। নীল কল কেটে দেয় আর ভাবনায় পড়ে যায় নীল। এটা কিভাবে সম্ভব? একটা নাম্বার দিয়ে SMS আসে, কলও আসে, তাহলে সেই নাম্বারটা কোম্পানিতেই নেই? ধুর, মাথা ব্যথা হয়ে যাবে আমার এসব ভাবতে ভাবতে। সে কে? কি চাই আমার কাছে? আমি তার কি ক্ষতি করেছি? আমার পিছু কেন নিয়েছে সে? আমার সাথে তার কিসের শত্রুতা? যে হোক না কেন আমি তাকে খুঁজে বের করবই। এই তোফানের সাথে যে লাগতে আসে তার মৃত্যু নিশ্চিত। একবার সামনে পেলে সোজা উপরে পাঠিয়ে দিব শালির বাচ্চাকে। বস, তুফান সবগুলোকে মেরে ফেলেছে, একটাও বাঁচতে পারে নাই। রাস্তার কুকুরগুলো সেই লাশগুলোকে উধাও করে ফেলেছে, একজনের লাশও পাওয়া যায় নাই। তুফানকে এভাবে কিছু করা যাবে না, তাকে মারতে হলে মাথা খাটিয়ে মারতে হবে,
ঠান্ডা মাথায় প্ল্যান করে তাকে মারতে হবে। আর আশরাফুল কি বলছে? সে কবে বাংলাদেশে আসবে? বস 3 দিন পরে আসবে ছোট সাহেব। ওকে, আসুক আমার ছেলে। পরে তুফানের মৃত্যু আমি আমার নিজের হাতে দেব। আমার ভাইকে মারার প্রতিশোধ আমি নিজের হাতে নেব। 10 কোটি টাকা এবং ক্রেডিট কার্ড নিয়েছে আমার ভাইয়ের কাছ থেকে। 10 কোটি টাকার বদলে আমি তার কাছ থেকে তার জীবনটা কেড়ে নেব। বস ছবিগুলো যে পাঠিয়েছে সে কে? আপনি তাকে চিনেন? না, আমি তাকে চিনি না, কিন্তু সে ভালো কাজ করেছে। আমাকে ছবিগুলো না পাঠালে আমি বুঝতেই পারতাম না আমার ভাইকে তুফান মেরেছে। ঠিক বলেছেন বস, কিন্তু সে কিভাবে ছবিগুলো তুলেছে আর আপনাকেই বা কিভাবে চিনে? আমার মনে হয় তুফানের সাথে তার শত্রুতা আছে, না হলে সে তার ছবিগুলো আপনার কাছে পাঠাবে কেন? যে কোনো একটা শত্রুতা আছে তাদের মাঝে। আমিও তাই ভাবছি, সে আমাকে কিভাবে চেনে? আমার শুধু তুফানকে চাই, তার লাশটা আমি দেখতে চাই। আমি এই দুনিয়ায় একা হয়ে গেলাম, আমার কেউ নেই। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেল, আর একজন ছিল তাকেও মেরে ফেলা হয়েছে। বাবার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুফান, তুই অপেক্ষা কর, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। সেদিন হয়তো তুই মরে যাবি, আর আমি তোর মরা দেখে আমি আনন্দে নিব। সবচেয়ে আপন মানুষ ফ্যামিলিতে বাবা মা, আর তারাই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কিসের জীবন? মা ডাকার মতো কেউই নেই। এতিমের খাতায় নাম দিতে হয়েছে এক অমানুষের কারণে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, এক অমানুষের কারণে আজ আমার মাকে আমি হারিয়েছি। পাইনি আমার মায়ের আদর। যখন আমার মায়ের কথা মনে হয় খুব কষ্ট হয়। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ভালো নেই মা। উপরে হাসি খুশি, ভিতরটা কান্নায় ভরে থাকে সব সময়। মানুষের প্রেম ভালোবাসা কষ্ট পেয়ে রাতের পর রাত কান্না করে বালিশ ভেজাই, আর আমি তোমার জন্য কান্না করে বালিশ ভেজাই মা। রাত 2:47 নীল ঘরে বসে বসে তার মায়ের ছবির সাথে কথা বলে। চোখের জল মুছে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট নেই। বিছানা থেকে উঠে মেডচিপের ভিতর থেকে 3 প্যাকেট সিগারেট নিয়ে আবার বসে খাটে। সিগারেট জ্বালাতে যাবে এমন সময় নীলের ফোনটা বেজে ওঠে। নীল নাম্বারটা দেখে মুচকি হাসে, আর রিসিভ করতেই ওপাশ থেকে বলে, খুব বড় গেমার হয়ে গেছিস তুই, তাই না? আমার ভাইকে মেরে তুই খুব বড় একটা ভুল করেছিস। এর ফলাফল খুব ভয়াবহ হবে রে। তুই কি মনে করেছিস আমি কিছুই বলবো না? তুই ভালো করেই জানিস এই ডেভিড কি করতে পারে। আজারা পেছাল পড়ার জন্য কল দিয়েছিস নাকি? পাওয়ারফুল গ্যাংস্টার তুফান কি করতে পারে তুই ভালো করেই জানিস। ডিব্বার বাচ্চা, আমার সাথে লাগতে আসিস না, আগুনে পা রাখতে যাস না, পাশে ও শরীরটা পুরো ছাই হয়ে যাবে। নীল রেগে কল কেটে দেয়। সকাল 11টা। আমার কি হয়েছে? আমি সারাদিন ওই ছেলেটার কথা ভাবি কেন? নাকি প্রেমে টেমে পড়ে গেলাম? ফোনও করতে পারছি না। নাম্বারটা তো নিয়েছি, বলেছি পরে ফোন করব, কিন্তু আর ফোন করিনি। ভয় লাগে যদি কিছু বলে। নীলাদ্রি এসব কথা নিজে নিজেই বলে, আবার হাত দিয়ে মুখ ঢেকে রাখে। কথায় আছে না, লজ্জা নারীর ভূষণ। নিজে নিজে বলছে, আবার নিজে নিজেই লজ্জা পাচ্ছে। হয়তো নীলাদ্রির মনে নীলকে নিয়ে ভাবনা হচ্ছে। নীল বসে আছে সোফায়, পাশে ফারদিন আলম দাঁড়িয়ে আছে। নীল বলে, এতিমখানায় খাবার দিয়েছিস? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। নতুন কাপড় দিয়েছিস? ভাই দেয়া হয়নি, আজকে বিকালে দেব। আর তোমাকেও সাথে যেতে হবে। ওকে, যাব। বিকাল 5টা। নীল ফারদিন আলম এতিমখানায় যায়। বাচ্চাদেরকে নতুন কাপড় দিয়ে চলে আসার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলে, কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। আচ্ছা, এখানে কেন? এতিমখানায় বাচ্চাদেরকে নতুন কাপড় দিচ্ছি। এটা আমারই এতিমখানা। মা মারা যাওয়ার পরে এই এতিমখানাটা দিয়েছি। ও, অনেক ভালো। এরা দুজনকে? আমার ভাই। এই তোরা চলে যা, আমি পরে আসছি। ওকে ভাইয়া। ফারদিন আলম চলে যায়। নীল ফারদিন আলমকে নিজের ভাইয়ের মতোই দেখে।
কোনোদিন কোনো কিছুর কষ্ট হতে দেয় না। নীলাদ্রি বলে, চলুন সামনে যাই। চলুন, আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এর থেকে বেশি কিছু হওয়া যায় না? মানে আমাদের মাঝে? বুঝলাম না, কিছু বলবেন? না না, কিছু বলিনি। সেদিন তারা অনেক ঘোরাঘুরি করে। নীলাদ্রিকে বাসায় নিয়ে নীল রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সময় তখন রাত 9টা। নীলের হাতে সিগারেট, একটু পরপর সিগারেট টান দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে পুরো রাস্তাটা আলোকিত হয়ে আছে। নিরিবিলি রাস্তা, এই শহরটা অন্যরকম। সন্ধ্যার পরেই যে যার ঘরে বসে থাকে, ভুলেও বাইরে বের হয় না। আছে ছিনতাইকারী, আছে চোর, আছে ডাকাত, আছে সন্ত্রাসী। এই শহরটা ভয়ে পরিণত হয়েছে। যার পাওয়ার বেশি সেই এই শহরের রাজা। নিচু হয়ে হাঁটলে মানুষ গাড়ে চাপে দিয়ে আর নিচু করে দেয়। যত মাথা উঁচু করে চলা যায় ততই ভালো। মানুষকে তেল মারলে তার লেভেলের উপরে ওঠে। নীল এসব কথা ভাবতে ভাবতে চলে আসে চত্বরের পাশে। চত্বরের পাশে আসতেই 4জন ছেলে তাকে আটকায়। সাথে কি আছে বের কর, না হলে মেরে ফেলবো। নীল দেখে সবগুলো ছেলের হাতে চাকু, যাকে বলা হয় বড় ঘুর। নীল মুচকি হাসে। ছেলেগুলো নীলের মুচকি হাসি দেখে অবাক হয়। প্রথম ছেলেটা বলে, কিরে তুই হাসছিস কেন? এই প্রথম দেখলাম কাউকে মেরে ফেলার কথা বললে হাসে। তোকে দেখে বোঝাই যায় না তুই সাধারণ মানুষ। নীল এবার জোরে জোরে হেসে দেয়। এই হাসি দেখে ছেলেগুলো ভয় পায়, তবুও তারা ছাড়ার পাত্র না। দেখ, হাসবি না, সাথে কি আছে দিয়ে চলে যা, তোকে কিচ্ছু করবো না। আমাকে কিছু করার আগে তোদের জীবনের কথাটা একটাবার চিন্তা করিস। আমার শহরে ছিনতাই করিস, একটা বার ভাবলি না এটা কার শহর? এই শহর রাজত্ব কে করে? এই তুই কে রে? বেশ বড় বড় কথা বলছিস। এতক্ষণ কিছুই বলিনি, ভালো করে বলছি সাথে কি আছে দিয়ে চলে যা। নীল পেছনে হাত দিয়ে কোমরের দু সাইড থেকে দুটো পিস্তল বের করে বলে, নে ভাই, আমার কাছে এই দুটো জিনিস আছে, নিয়ে যা। ছেলেগুলো নীলের পায়ে পড়ে যায়। ভাই মাফ করে দেন আমাদেরকে, আমরা চিনতে পারিনি। ভাই, আমাদের জীবনটা ভিক্ষা দিন, এই জীবনে চিন্তাই করব না, প্লিজ ভাই মাফ করে দিন। এই তোফান কাউকে মাফ করে না। যে এই তোফানের সাথে গলা উঁচু করে কথা বলে, মারার হুমকি দেয়, তাকে কখনো এই তোফান বাঁচিয়ে রাখে না। তোরাও বাঁচতে পারবি না। প্রে, ভালো থাকিস, গুড বাই। এটা বলে 4টে বুলেট 4জনের মাথায় ভরে দেয়। 4জনের লাশ পড়ে থাকে রাস্তায়। নীল শুনতে পায় একটু দূরেই কুকুরের ডাক। ভালোই হলো, কুকুরগুলো তাদের খাবার পেয়ে গেছে। নীল সেখান থেকে চলে আসে বাসায়। এসেই বিছানায় গা এলিয়ে দেয়, সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রাত 2টায় নীলের ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে, হাই তুফান, ঠান্ডা মাথা গেম আপ। কেন ফোন করেছিস তুই? আর তুই কে? হ্যাঁ, মানুষের বাচ্চা হলে সামনে এসে কথা বল, দেখি কত বড় বুকের পাটা তোর। আরে আরে আরে, এত অস্থির হচ্ছে কেন? কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করো, শীঘ্রই দেখা হবে। ডেভিডের সাথে তোর কিসের সম্পর্ক? ছবিগুলো কেন দিয়েছিস? এটা ছোট একটা গেম খেললাম তোমার সাথে। নীলের ঠোঁটে মুচকি হাসি। নীল বলে, তাই নাকি? ছোট্ট গেম খেলতে পারিস তুই? এই তুফানের সম্পর্কে তুই ভালো করেই জানিস কি করতে পারি আমি। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করব। আর যেদিন তোকে খুঁজে পাবো, মনে রাখিস সেই দিন তোর শেষ দিন। চেষ্টা চালিয়ে যা। গুড নাইট মিস্টার তুফান। মেয়েটা কল কেটে দেয়। নীল চিন্তায় পড়ে যায়। ডেভিডের সাথে এই মেয়েটার কি সম্পর্ক থাকতে পারে? আর ডেভিড বা তাকে কি করে চিনে? ঘুমচড়া মাথাটা আওলা হয়ে যাবে মনে হচ্ছে। ভেবে পাচ্ছি না কি হচ্ছে আমার সাথে। সকাল 9টা। নীল বসে আছে মিনিস্টারের সামনে। পাশে দাঁড়িয়ে আছে ফারদিন আলম। আমাকে একটু হেল্প করুন তুফান ভাই। সিটি কলেজের বিপি আমার টেন্ডার নিতে যাচ্ছে। এই টেন্ডার নিয়ে নিলে আমাকে একদম পথে বসতে হবে ভাই। তোকে হেল্প করতে পারি, কারণ বিপদের সময় তুই আমার পাশে ছিলি। যে আমার উপকার করে আমি তার উপকার করি। আলম। হ্যাঁ ভাইয়া বলো। ওই বিপির বাচ্চাকে ঠিক করে দিবি।
বেশি পাকানি করলে উপরে পাঠিয়ে দিবি। ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? দেখ মিনিস্টার, তুই হয়তো জানিস এই তোফান কারো কাছ থেকে ধন্যবাদ নেয় না, উল্টো ধন্যবাদ দেয়। জানি ভাই। আমি গেলাম, আর ফারদিন আলম কাজ শেষ করে বাসায় চলে যাবি, আমি রাতে আসব। ওকে ভাইয়া। নীল মিনিস্টারের বাসা থেকে বের হয়ে চলে যায় ক্লাবে। মাথায় যতক্ষণ মদের নেশা থাকে পুরনো স্মৃতি ভুলে থাকি। মানুষ ভালোবাসে ভালো কিছু, আর আমি ভালোবাসি মদকে, যেটা আমার অতীত ভুলে থাকতে সাহায্য করে। এটা আমার বন্ধু, এটাই আমার ভালোবাসা। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আর কে তোরা? দেখ ছেড়ে দে বলছি। শালা বিপির বাচ্চা, বেশি বেড়ে গেছিস তুই, তাই না? কে তোরা? আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? তোর জানটা নেওয়ার জন্য নিয়ে এসেছি। আমার অপরাধ কি? কেন আমাকে মারতে চাও তোমরা? শালা মরার কথা শুনে মুখ দিয়ে তুমি বের হয়, এতক্ষণ তুই করে বলছিস। আমাকে মেরো না প্লিজ। কি অপরাধ আমার বলো? মিনিস্টারের টেন্ডার নিতে চাস কেন? জানিস না মিনিস্টার তুফান ভাইয়ের লোক? অনেক পাওয়ার হয়েছে তোর, তাই না? আজকে পাওয়ার বের করব তোর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি মিনিস্টার তুফান ভাইয়ের লোক। ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দাও। আর কখনো কোনোদিন রাজনীতি টেন্ডার নিয়ে ঝামেলা করব না। তুই আজকের পর থেকে রাজনীতি করবি না, কলেজের বিপির মতোই থাকবি, কলেজের ছাত্র ছাত্রীদেরকে সাহায্য করবি। ঠিক আছে ভাই, যা। বিপি দৌড়ে পালায়। এটার দিকে ফারদিন আলম হেসে চলে যায় বাসায়। রাত 10:23। ডান হাতে মদের বোতল, বাম হাতে সিগারেট টান দিচ্ছে আর ধোঁয়া উপরে ছেড়ে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটাও আজকে নেই, হয়তো কারেন্ট নেই, কিন্তু চাঁদটা উঠেছে। চাঁদের আলোটা বেশ আলোকিত করেছে চারপাশটা। হঠাৎ নীলের কানের পাশ দিয়ে পিস্তলের একটা বুলেট যায়। নীলের কানে বুলেটের গরম বাতাসটা লাগে। নীল ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে 7 জন লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একজনের হাতে পিস্তল আর 6 জনের হাতে বড় বড় ছুরি। তারপর নীল তার কোমরে হাত দেবে পিস্তলের জন্য। এই মুহূর্তে সামনে থেকে গুলি চালায়। নীল নিচু হয়ে যায়, বুলেট উপর দিয়ে চলে যায়। নীল এক হাত দিয়ে একটা পিস্তল কোমর থেকে নিয়ে গুলি করে সামনের দিকে। পিস্তলের ফুল 6টা গুলি 6 জনের বুক বরাবর শুট করে নীল। সাথে সাথে সেই 6 জন লোক মাটিতে পড়ে যায়। একজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না। নীল যায় বাম পাশের গলিতে, আর সেই লোকটা বাম পাশের গলিতেই হোঁচট খেয়ে পড়ে যায়। নীল তার সামনে দাঁড়ায়। ছেলেটা নীলের পা থেকে মাথা পর্যন্ত দেখে। নীল বাম হাত দিয়ে কোমরের বাম পাশের পিস্তলটা হাতে নিয়ে বলে, কে তোরা? আর আমাকে মারার চেষ্টা করছিস কেন? কে পাঠিয়েছে তোদেরকে? আমি বলবো না। ভালো করে বলছি, বল কে পাঠিয়েছে? আমি বলতে পারবো না। নীল লোকটার হাঁটুর উপরে একটা গুলি করে। লোকটা চিৎকার করে ওঠে, বল কে পাঠিয়েছে? ভাই আমাকে মারবেন না, আমি বলছি কে পাঠিয়েছে। ম্যাডাম হঠাৎ একটা গুলি এসে লোকটার মাথার পিছনে লাগে। নীল সামনে তাকিয়ে দেখে একটা বাইক ফুল স্পিডে চলে যাচ্ছে। নীল চাইলেও কিছু করতে পারবে না। কে হতে পারে? আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, সে বা কি করে জানে? আর এত দূর থেকে গুলিটা কপালে এসে লাগলো। এটা প্রশিক্ষণ ছাড়া তো সম্ভব না। তাহলে কি সে প্রশিক্ষণ প্রাপ্ত কেউ? আর আমাকেই বা কেন মারতে চায়? আমার সাথে কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। সাবধান হতে হবে আমাকে। আর কে আমার সাথে এমনটা করতে পারে, এটা বের করতেই হবে। নীল সেখান থেকে তার ছোট বাসায় চলে আসে। এসে চৌকিতে বসতেই নীলের ফোন বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এবারে যাত্রায় বেঁচে গেলি, ভালো করে শুনে রাখ, সামনে যাত্রায় আর বেঁচে থাকবি না। ও তোর কাজ এটা? তুই মেয়ে হয়ে এটা কেন করছিস? আমার সাথে তোদের কিসের শত্রুতা? দেখ ভালো করে বলি, আমার সাথে লাগতে আসিস না। তোকে যদি পাই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে তুই আমার কিছু করতে পারবি না। একটা কথা মনে রাখিস, তুই চলি ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুই কেড়ে নিয়েছি। তোকে আমি ছাড়বো না তুফান, অপেক্ষা কর, তোর মৃত্যুটা খুব শীঘ্রই হবে। নীল মুচকি হেসে বলে, ওকে, অপেক্ষায় আছি। মেয়েটা ফোন কেটে দেয়। তার প্রিয় মানুষকে আমি কেড়ে নিয়েছি মানে?
কি বললো মেয়েটা? উফ, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বুঝেছি, ঠান্ডা মাথায় গেম শুরু করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে। আর না, এবার শুরু আমার গেম খেলা। তুফান, তোর জীবনটাই আমি বরবাদ করে দিব। আপনজন হারানোর কষ্টটা খুব মারাত্মক রে। আমার কাছ থেকে তুই আমার বাবাকে কেড়ে নিয়েছিলি, তাই শাস্তি তো তোকে পেতেই হবে। আর সেই শাস্তিটা হবে তোর মৃত্যুতে। সেই দিনটার আর বেশি দিন বাকি নেই। সকাল 9:29। নীল ঘুমিয়ে আছে তার ছোট ঘরে। বাইরে অনেক চিৎকার চেঁচামেচির জন্য নীল ঘুমাতে পারছে না। নীল ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে তাকিয়ে দেখে প্রথম দিনের সেই 3জন পথ শিশু আজও খাবার নিয়ে ঝগড়া করছে। ওই তোরা আমার খাবার নিচ্ছিস কেন? আমি সারাদিন ধরে খুব কষ্ট করে টাকা পেয়ে খাবারগুলি কিনেছি, তোরা সব নিয়ে গেলে আমি কি খাবো? তোর খেতে হবে না, তুই সারাদিন আমাদের থেকে বেশি টাকা পাস। এই খাবারগুলো আমাদের দুজনকে দে, আমরা আজকে কম টাকা পেয়েছি। আমরা মিলেমিশে খাই, জোর করে নিচ্ছিস কেন? নীল এসব দেখে বাইরে এসে তাদেরকে বলে, কি রে, তোদেরকে না বলেছিলাম খাবার নিয়ে ঝগড়া করবি না, মিলেমিশে খাবার খাবি? তাও আবার ঝগড়া করছিস কেন? ভাইয়া, তুমি ওই দিন বলছো মিলেমিশে খেতে, কিন্তু তারা মিশে খেতে চায় না। দেখো না, আমার থেকে আমার খাবারগুলো জোর করে নিয়ে যাচ্ছে। প্রতিদিন ওরা এমন করে আমার সাথে। আয় আমার সাথে। কোথায় যাব ভাইয়া? চল, গেলেই বুঝতে পারবি। নীল তাদেরকে নিয়ে ছোট ঘরে যায়। সেখানে গিয়ে নীল কাপড় গায়ে দিয়ে বের হয় হোটেলে যাবে বলে তাদেরকে নিয়ে। সামনের হোটেলে গিয়ে তাদেরকে পেট ভরে খাওয়ায়। তারা খেয়ে বলে, ভাইয়া তুমি খাবে না? হ্যাঁ, আমি পরে খাবো। ভাইয়া তুমি কি ওই ছোট ঘরে থাকো? মাঝে মাঝে থাকি। ভাইয়া, সেদিন দেখলাম তোমার গায়ে কাপড়ের অনেক ময়লা, আজকে তো দেখি খুব দামি কাপড় পরেছ। এটা তোরা বুঝবি না। আর শুনে যা, আবার দেখা হলে তোদেরকে খাওয়াবো। এখন যা, কেউ কারোর সাথে ঝগড়া করবি না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া। নীল হোটেল থেকে বের হয়ে রাস্তায় আসতেই দেখে সামনে নীলাদ্রি। নীলাদ্রিও নীলকে দেখে খুব খুশি হয়। সামনে গিয়ে বলে, এখানে কেন? না, ওই যে ওদেরকে খাইয়েছি। প্রতিদিন খাবার নিয়ে ঝগড়া করে, তাই আজকে খাইয়েছি পেট ভরে। অনেক ভালো একটা কাজ করেছেন। আপনি এ সময়ে এখানে কেন? পার্লারে গিয়েছিলাম, তাই হঠাৎ দেখা হয়ে গেল আপনার সাথে। ভালো হলো। চলুন, আজকে আমি আপনাকে ফুচকা খাওয়াবো। নীলাদ্রি খুশি হয়ে বলে, চলুন। এভাবে নীল নীলাদ্রির সাথে চলতে চলতে নীলাদ্রির উপর দুর্বল হয়ে পড়ে। নীলাদ্রিও নীলের উপর আগে থেকেই দুর্বল। এখন তারা দুজন দুজনকে তুমি করে বলে। হঠাৎ একদিন নীলাদ্রি নীলকে রাত 11টায় ফোন করে বলে, নীল, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। না না, ফোনে বলতে পারবো না। তাহলে কিভাবে বলবে? দেখা করো আমার সাথে। কোথায় বলো? কাল বিকেল 5টায় শাপলা চত্বরের পাশে একটা কফি শপ আছে না, ওখানে দেখা করব। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। নীল ফোন কাটতেই আবার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের উপর চেয়ে দেখে আলম ফোন করেছে। হ্যাঁ বলো। ভাইয়া, তুমি কোথায়? কি হয়েছে তোর? গলা এমন শোনা যাচ্ছে কেন? ভাইয়া, ফারদিনকে গুলি করেছে। আমি হাসপাতালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। নীল এসব শুনে হতভম্ব হয়ে যায়। কোন হাসপাতালে নিয়ে যাচ্ছিস বল? ভাইয়া, জেনারেল হাসপাতালে চলে আসো তাড়াতাড়ি। আমি এখনই আসছি। নীল তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আলম বাইরে বসে কান্না করছে। নীল তার কাছে যায়। ভাই, ফারদিনকে তালা গুলি করেছে। ভাই, তুমি একটা কিছু করো। কে করেছে গুলি? খুলে বল। ভাই, ডেভিডের ছেলে এসছে বাংলাদেশে। আমি আর ফারদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ ফারদিন আমাকে বলে, আলম, দোকান থেকে একটা জলের বোতল নিয়ে আয় তো, আমি এখানে আসি। পরে আমি জলের জন্য দোকানে যাই। দোকান থেকে জল এনে দেখি ফারদিন রাস্তায় পড়ে আছে। একটু দূরে দেখি ডেভিডের ছেলে আশরাফুল সাথে ছেলে ফেলে নিয়ে চলে যাচ্ছে, তার হাতে পিস্তল ঘোরাতে ঘোরাতে। আমি গিয়ে ফারদিনকে জিজ্ঞেস করি কি হয়েছে। পরে ফারদিন বলে, তোমাকে নাকি পাগলের মতো খুঁজছে আশরাফুল। তোমার কথা না বলাতে ওরা ফারদিনের পেটে গুলি করে চলে যায়।
তারপর আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। ডেভিড, তোর ছেলে আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখবে না। তোর ছেলের মৃত্যুর দিন চলে এসেছে। আমার ভাইকে গুলি করার কারণে তোর ছেলের জানটা আমি নিয়ে নেব। তোর ভাইকে উপরে পাঠিয়েছি, এখন তোর ছেলেকে পাঠাবো। আলম। ভাইয়া বলো। ডক্টর কি বলছে? ভাইয়া অপারেশন হচ্ছে। তুই এ রাতে ফারদিনের সাথেই থাকবি। আমি যাই, কাজটা শেষ করে আসি। ভাইয়া কুত্তার বাচ্চা যেন বাঁচতে না পারে, একদম তার কপাল বরাবর গুলি করবে। আমার ভাইকে যে মারার চেষ্টা করে তার মৃত্যু নিশ্চিত। নীল হাসপাতাল থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট, মাথায় কালো টুপি, কোমরের দুপাশে দুটো পিস্তল গুজে, পিছনে তলোয়ার নিয়ে বাইক নিয়ে বের হয় ডেভিডের বাসার উদ্দেশ্যে। বাইকের স্পিড বাড়িয়ে পৌঁছে যায় ডেভিডের বাসার নিচে। ডেভিডের বাসার নিচে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। নীল সোজা গেটে চলে যায়। এই তুই কে? হুট করে ভিতরে যাচ্ছিস কেন? দেখবি আমি কে। নীল এই কথাটা বলেই পেছন থেকে তলোয়ার বের করে এক কোপে ছেলেটার গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে থাকা সিকিউরিটি গার্ডগুলো 5 পা পিছিয়ে যায়। নীল বলে, কেউ যদি আমার সামনে আসার চেষ্টা করিস তোদের অবস্থা এমনই হবে। নীল এটা বলেই কোমর থেকে পিস্তলটা বের করে গেটের তালা একটা গুলি করে। পিস্তল আবারও কোমরে গুজে ভেতরের দিকে পা বাড়ায়। ভিতরে গিয়ে দেখে চারপাশটা পুরো অন্ধকার। হঠাৎ নীলের কানে ভেসে আসে কারো কথা। ওয়েলকাম তুফান, আমি জানতাম তুই এখানে ঠিকই আসবি, কারণ তোর ভাইকে আমি গুলি করেছি আর তুই এসেছিস আমাকে মারতে। তুই তো খুব বড় মাপের খেলোয়াড় রে। তুই আমার চাচুকে মেরেছিস, তোকে কিছুই বলিনি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমাকে মারতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। তার বাচ্চা, পারলে সামনে এসে কথা বল, দেখি তোর কত বড় বুকের পাটা। নীল তার পকেট থেকে ফোন বের করে লাইট জ্বালিয়ে দেখে সামনের বড় স্পিকারে সেই কথাগুলো রেকর্ড করা ছিল। নীল জোরে হেসে দেয়। নীল স্পিকারের সামনে গিয়ে রেকর্ডারে চাপ দিয়ে আবার রেকর্ড শুরু করে। যদি এক বাপের সন্তান হয়ে থাকিস এই তুফানের সামনে এসে কথা বলিস, দেখি তোর কত বড় বুকের পাটা। এটা রেকর্ড করে অটো সেভ করে নীল বাসা থেকে বের হয়ে যায়। বাইকে বসে ফুল স্পিডে চলে যায় হাসপাতালে। হাসপাতালে পৌঁছে ফারদিনের রুমে গিয়ে দেখে আলম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারদিন আস্তে আস্তে চোখ খুলে দেখে নীল এসেছে। ভাইয়া তুমি এসেছো, আমার পাশে একটু বসো। নীল গিয়ে ফারদিনের পাশে বসে। মায়ের পেটের ভাইদের থেকেও বেশি আদর করে ফারদিন আলমকে নীল। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটাই বুঝে, পরেরটা কিভাবে মেরে খাবে সে ধান্দায় সে বসে থাকে। এই দুনিয়া সবাই খারাপ, কেউ গোপনে আবার কেউ প্রকাশ্যে। হালার কিছুই করতে জানে না। বেহালার জিনিসটা মানুষের চোখে পড়ে বেশি। কেউ নারীর নেশা, আবার কেউ টাকার নেশা। এই দুনিয়ার টাকার নেশা সবচেয়ে বেশি। বেহালাল টাকার দিকে সবাই চেয়ে থাকে, হালাল টাকার দিকে তাকাতে চায় না, কারণ হালাল টাকাটা তো কাজ করে নিতে হয়। সকাল 10টা। ফারদিন ঘুমিয়ে আছে, সাথে আলমও বসে আছে নিচের চেয়ারে। নীল ডক্টরের সাথে কথা বলে। ডক্টর, আমার ভাইকে বাসায় নিয়ে যেতে চাই। দেখুন, এই অবস্থায় ওনাকে বাসায় নিয়ে যাওয়াটা ঠিক হবে না। 3 দিন পরে নিয়ে যান। না, এখানে প্রবলেম হতে পারে। আজকে বাসায় নিয়ে যেতে চাই, আর যা লাগে সব দিয়ে দিবেন, সাথে লোক দিয়ে দিবেন। বাসায় ট্রিটমেন্ট হবে আমার ভাইয়ের। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। নীল ডক্টরের সাথে যায়, কিছু ওষুধ লিখে দেয়। সেই ওষুধ নিয়ে ফারদিনের কেবিনে যায়। একটু পরেই ফারদিনকে বাসায় নিয়ে যায়। বিকাল 5টা। কফি শপে বসে আছে নীল আর নীলাদ্রি। নীলাদ্রি কিছুই বলে না, নীলও কিছু বলে না। ওয়েটার এসে বলে, স্যার কি দেব? নীলাদ্রি কি খাবে? তেমন কিছু না, 1 কাপ কফি হলেই হবে। ওকে, এই 2 কাপ কফি। ওকে স্যার। ওয়েটার চলে যায়। নীলাদ্রি নীলের বুক আর চোখের দিকে তাকায়। সেটা নীল বুঝতে পারে না। একটু পরে ওয়েটার কফি নিয়ে আসে। এখন বলো, কেন ডেকেছো? দেখো নীল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। কথাটা হচ্ছে, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি নীল, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। নীল কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এসব ভালোবাসা যে নীলের জন্য না,
সে তো অন্ধকার জগতের মানুষ, সেখানে মানুষ একবার চলে গেলে সহজে আর ফিরে আসতে পারে না। মৃত্যুটা কখন টেরও পাওয়া যায় না। গ্যাংস্টারের জীবনে যে ভালোবাসা নামটা নেই। কি হলো নীল, কিছু বলছো না যে? দেখো, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। জানলে হয়তো আমাকে ভালোবাসার কথা বলতে পারতে না, বন্ধুত্বটাও করতে না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। প্লিজ, এসব কথা আমি শুনতে চাই না। প্লিজ নীল, আমি তোমার সম্পর্কে কিছুই জানতে চাই না। আমি তোমার হাত ধরে বাঁচতে চাই। প্লিজ নীল। অন্ধকার জগতের মানুষ আমি চাই না তুমি আমার জীবনে এসে নিজের জীবনটা নষ্ট করো। যেভাবে আছো সেভাবেই থাকো। আমার থেকে ভালো মানুষ পাবে তুমি। অন্ধকার জীবন মানে? সেটা সময় হলেই জানতে পারবে। এখন উঠি। নীল উঠে চলে যায়। নীলাদ্রি সেখানেই বসে থেকে নীলের যাওয়ার দিকে চেয়ে থাকে। আমার করেই ছাড়বো তোমাকে, যতই না করো। আমাকেই তোমাকে ভালোবাসতে হবে। নীলাদ্রি এই কথাগুলো বলে সেখান থেকে বাসায় চলে যায়। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে অন্ধকার জগতের মানুষ। আমার জীবনে যে ভালোবাসার নামটাই নেই। আমার সকাল শুরু হয় পিস্তলের গুলি শব্দে। চাইলে তোমাকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার নিজের শত্রুরা আমার কিছু না করতে পারলে তোমাকে করবে, কারণ তুমি যে আমার দুর্বল জায়গা। আমার অন্ধকার জগতের কথা জানলে তুমি হয়তো আমাকে মেনে নিবে না। রাত 10টা। ফারদিনকে দেখতে মিনিস্টার আসছে, সাথে আরও অনেক মানুষ। নীল বসে আছে ফারদিনের পাশে। মিনিস্টার বলে, ভাই, এটা কে করেছে? কার এত বড় সাহস ভাই? ডেভিডের ছেলে আশরাফুল। সে আমার ভাইকে গুলি করেছে। তার মৃত্যু আমি খুব ভয়াবহভাবে দেখতে চাই। ভাই, আপনি চিন্তা করবেন না, তার কোচ লাগাচ্ছি আমি। দরকার নেই, আমি খুঁজে নেব তাকে। আমার শিকার আমি নিজেই খুঁজে বের করব। বাপ ছেলেকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। ভাই, আপনি শান্ত হন, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কিরে, শান্ত হব বল? আমার ভাইকে মারার চেষ্টা করে। এই পাওয়ারফুল গ্যাংস্টার তুফানের ভাইকে মারার চেষ্টা করে। একজনকেও বাঁচিয়ে রাখবো না, সবকটাকে একসাথে মাটিতে পুঁতে ফেলবো। সেদিন রাতে মিনিস্টার চলে যায় নীলের বাসা থেকে। ফারদিন আলম ঘুমিয়ে পড়ে। নীল তার রুমে পায়চারি করতে থাকে। হঠাৎ নীলের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল সেই অচেনা মেয়ের নাম্বার থেকে। মেসেজটা ছিল, বুঝেছিস, আপন কাউকে মারার চেষ্টা করলে কতটা কষ্ট লাগে? তার থেকেও বেশি কষ্ট লেগেছে আমার, যখন আমার সব থেকে আপন মানুষটাকে তুই মেরেছিস। আস্তে আস্তে তোর কাছ থেকে আমি সব কেড়ে নেব, পরে তোকে একবার শেষ করে দেব। এই মেয়ে, আপন মানুষকে আমি মেরেছি? কি বলে মেয়েটা? কিছুই বুঝতে পারছি না। তার মানে কি তার আপন মানুষকে মেরে ফেলেছি বলে তাই সে আমাকে মেরে তার প্রতিশোধ নিতে চায়? কে মেয়েটা? খুঁজে বের করতেই হবে। কেটে যায় 15 দিন। এর মাঝে ফারদিন সুস্থ হয়ে যায়। নীলের এখন দিন কাটে চিন্তা করতে করতে। একটাই চিন্তা, সেই অচেনা মানুষটা কে? বাবা, তুমি বললে এখনই তুফানকে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। আরে এত তাড়া কিসের? নিজেই এসে আমার খাঁচায় ধরা দেবে। বাবা, কি বললে? কিছুই বুঝতে পারলাম না। সব বুঝতে পারবি আস্তে আস্তে। সে তার বাবার সাথে নিউ ইয়র্কে থাকে। ফারদিনকে সেদিন গুলি করে সেই দিনেই চলে যায় নিউ ইয়র্কে। 6 তারিখ বিকাল 5টে বাংলাদেশে ফিরবে। ওকে, আমি একটু বাইরে গেলাম। ভাইয়া, তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করবা। তোদের ভাই কি সেটা তোরা জানিস। আমার নাম শুনলে সবাই সাবধান হয়, সেই জায়গায় তোরাই আমাকে বলছিস সাবধান হতে। ভাইয়া, এত কথা বলো কেন? বলো তো তুমি। এই পৃথিবীতে তুমি ছাড়া আমাদের কেউ নেই ভাই। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? একটাবার কখনো ভেবে দেখেছো? নীল দৌড়ে গিয়ে ফারদিন আলমকে জড়িয়ে ধরে। আমার কিছু হবে না, তোরা অযথা টেনশন করছিস আমায় নিয়ে। আর তোরা থাকতে আমার কিছু হবে নাকি? নীল বের হয় তার বাসা থেকে। হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। নিচের দিকে তাকিয়ে হাঁটতে ব্যস্ত নীল। হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লাগে। নীল ওপরে তাকিয়ে দেখার আগে মেয়েটা বলে, সরি ভাইয়া, সরি, আমি দেখতে পাইনি, প্লিজ সরি। ওকে, ঠিক আছে। আর আমার ধাক্কা লেগেছে, আপনি সরি বলছেন কেন? আমার একটু তাড়া আছে, আমি যাই। মেয়েটা চলে যায়। নীল আবারও হাঁটা শুরু করে রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে চলে যায় ক্লাবে। রাত 10টা বেজে 56 মিনিট।
রাস্তাটা ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠেছে। চারপাশটা খুব আলোকিত, হালকা বাতাস, রাতের ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। গলির দেওয়ালের নিচে ছোট ছোট ঘাস, সেই ঘাসের উপরে নিচে জোনাকি পোকা আলো করে দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোর মাঝে সিগারেটের ধোঁয়াটাও এতটুকুও মিশে যায় না, এক জায়গায় জমে থাকে। শীতের রাত, কুয়াশার মাঝেও সিগারেটের ধোঁয়াটা জমে থাকে। নীল ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটে, মুখে সিগারেট টেনেই যাচ্ছে, চোখ দিয়ে চারপাশটা দেখে, মনে হচ্ছে চারপাশটা আরও বেশি আলোকিত হয়েছে। হঠাৎ গাড়ির হর্ন বাজে। নীল ভালো করে তাকিয়ে দেখে সামনে 3 থেকে 4টে গাড়ি। সেই গাড়ির লাইটের আলোতেই চারপাশটা আরও আলোকিত করেছে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। সেই ড্রাঙ্ক অবস্থায়ও বোঝে তার সাথে কিছু হতে চলেছে, তাও নীলের কোনো মাথা ব্যথা নেই। কার মৃত্যু কখন হয় সেটা একমাত্র উপরওয়ালাই জানে, আর কার মৃত্যু কিভাবে হয় সেটাও উপরওয়ালাই জানে। ওয়েলকাম তুফান। আশরাফুল, তুই? কি রে, অবাক হলি মনে হচ্ছে? অবাক আবার আমি? তুই তো নিউ ইয়র্ক চলে গেলি, আসার কথা 6 তারিখ, 2 দিন আগেই চলে আসলি, আবার আমার সামনে দাঁড়িয়ে আছিস। বাহ, তুই তো দেখি সব খোঁজ খবর রাখিস। এটাই গেম, বুঝলি? খবরটা আমরাই দিয়েছি যে 6 তারিখ বাংলাদেশে যাব, কিন্তু রাত শেষ হওয়ার আগেই চলে এসেছি। এটাই গেম। একটা কথা মনে রাখিস, বাপের উপরও বাপ থাকে। নীল মুচকি হাসে। এই হাসিটা খুব ভয়ানক একটা হাসি। আশরাফুল নীলের হাসি দেখে বোঝে সে কিছু একটা করছে। গেম মাস্টারের সাথে তুই গেম খেলিস? তোর তো খুব সাহস রে। তুই আর কি, তোর মতো 100 জন আসলেও এই তুফানকে কিছুই করতে পারবে না। দেখা যাক কে কাকে কি করতে পারে। এই যা তো, ওকে বুঝিয়ে দে আশরাফুল কি জিনিস। দুজন ছেলে নীলের দিকে এগিয়ে যায়। নীল তখনও মুচকি হাসতে ব্যস্ত। ছেলেরা সামনে যেতে নীল তার বাম হাতটা উপরে তোলে, সাথে সাথে দুটো গুলি এসে ছেলে দুটোর কান বরাবর লাগে। দুটো লাশ মাটিতে লুটিয়ে পড়ে। নীল জোরে হেসে ওঠে। আশরাফুল চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কাউকে পায় না। কে গুলি করেছে সে বুঝে উঠতে পারে না। কি রে, কি বুঝলি? গেম লিডারের সাথে গেম খেলতে এসেছিস? আশরাফুলের সাথে থাকা ছেলেগুলো পিস্তল বের করে নীলকে গুলি করার জন্য, কিন্তু তা আর হলো না। পিছন দিক থেকে গুলির ঝড় বয়ে যায়। সবগুলো মাটিতে পড়ে আছে, শুধু দাঁড়িয়ে আছে ডেভিডের। তুফানের সাথে লাগতে আসিস না, সোজা মৃত্যু ঘটে দিবে। অনেক বেড়ে গেছিস তুই, তুই বেশি দিন বেঁচে থাকবি না, তোর মৃত্যুর সামনে অপেক্ষা করছে। নীল এই কথা শুনে হাতটা উঁচু করে হালকা তালি দেয়। সাথে সাথে 10 থেকে 12 জন নীলের পিছনে এসে দাঁড়ায়। নীলের দুপাশে ফারদিন আলম, তাদের পিছনে নীলের গ্যাংয়ের লোকগুলো দাঁড়িয়ে আছে। ফারদিন? হ্যাঁ ভাইয়া। সে যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে এমন অবস্থা করে দে। এই কথা শুনে ফারদিন ঠাস ঠাস করে দুটো গুলি করে আশরাফুলের ডান পায়ে। আশরাফুল চিৎকার করে মাটিতে বসে পড়ে। তোকে মারলাম না, তোকে সেদিনই মারবো যেদিন তোর বাপকে মারবো। আশরাফুল কিছুই বলতে পারে না। কথা বলবে নাকি নিজের পা বাঁচাবে। নীল চলে যায় সেখান থেকে। আশরাফুল সেখানেই বসে থাকে। ভাইয়া, তোমাকে বলেছি খুব সাবধানে চলতে, তুমি কথাই শোনো না। যদি ট্র্যাক না করতাম তোমার ফোন, তাহলে কিভাবে কি করতাম একবার ভেবেছো? এই জন্য তোদেরকেই আমি অ্যালার্ট করে রাখি। তোরা আমার ভাই, আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোদেরকে অনেক ভালোবাসি। আর এই তুফানকে মারার মানুষ এই দুনিয়াতে পয়দা হয়নি, সেটা তোরা হয়তো জানিস। এখন কথা না বলে বাসায় চলো। নীল ফারদিন আলম চলে যায় বাসায়। ঘড়িতে তখন রাত 1টা বেজে ছুঁই ছুঁই। নীল ঘুমিয়ে আছে। হঠাৎ তার কানে গুলির আওয়াজ আসে। ধরপড়িয়ে ঘুম থেকে উঠেও আসে। ফারদিন আলমও ঘুম থেকে উঠে নীলের রুমে টোকা দেয়। ভাইয়া, তুমি ঠিক আছো? ভাইয়া, দরজা খোলো। নীল এসে দরজা খুলে দেয়। ফারদিন আলম ভিতরে ঢুকে নীল বলে, বাইরে যাবি না কেউ। কিন্তু ভাইয়া, কে গুলি করেছে? আশরাফুলের লোক হবে, দাঁড়া আমি দেখি কে। ভাইয়া সাবধান। নীল বারান্দায় যেতে শুনতে পায়, এই কুত্তার বাচ্চা তুফান, কোথায় তুই? বেরিয়ে আয়, আমার ছেলেকে গুলি করেছিস, তোর কত বড় সাহস! নীল বাইরে উকি মেরে দেখে ডেভিড দাঁড়িয়ে আছে, সাথে কিছু ছেলে ফেলে। নীল মুচকি এসে ডেভিডকে বলে, বাসায় চলে এসেছিস দেখি, তোর তো খুব সাহস রে। এক বাপের ছেলে হলে সামনে এসে কথা বল। নীল বারান্দা থেকে রুমে এসে ফারদিন আলমকে বলে,
আমি নিচে যাই, তোরা ছাদে চলে যা। ছাদে K-19 স্নাইপার নিয়ে যাবি। ডেভিড কিছু করার সাথে সাথেই তার সাথে থাকা ছেলেগুলোকে শ্যুট করে দিবি। ওকে ভাইয়া। ফারদিন আলম ছাদে চলে যায়। নীল কোমরের দুপাশে দুটো 9mm ক্যালিবার পিস্তল গুজে বাইরে বের হয়। ডাইরেক্টর ডেভিডের সামনে গিয়ে দাঁড়ায়। আমার ভাইকে মেরেছিস, তোকে কিছু বলিনি। 10 কোটি টাকার এবং ক্রেডিট কার্ড নিয়েছিস, তাও কিছু বলিনি। কিন্তু আমার ছেলেকে ডান পায়ে গুলি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে তোকে তোর বাড়ির সামনেই পুঁতে ফেলবো। নীল জোরে হেসে ওঠে, হাসিটা খুব বিদঘুটে ভয়ানক। আমাকে মারবি তোরা? এই শহরের পাওয়ারফুল গ্যাংস্টার তুফানকে মারবি তোরা? হাসি পেল রে, অনেক হাসি পেল। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে জায়গায় পুঁতে ফেল। ছেলেগুলো এগিয়ে যায় নীলের দিকে। নীল ঠায় দিয়ে দাঁড়িয়ে আছে। নীলের কোনো মাথা ব্যথা নেই। ছেলেগুলো কাছে এসে পিছন থেকে পিস্তল বের করতে যাবে। এই মুহূর্তে স্নাইপারের বুলেট এসে সবগুলোর মাথা থেতলিয়ে যায়। হেসে দেয়। ডেভিড দাঁড়িয়ে আছে। কিরে, আমাকে মারবি না? আয় আয় আয়, বেটা ডেভিডের বাচ্চা। হঠাৎ ডেভিডের ফোন বেজে ওঠে। ডেভিড মোবাইল কানে ধরতেই বলে, সে আমার শিকার। তার মৃত্যু যদি তোর হাতে হয় তাহলে তোর ছেলের জীবন শেষ, সাথে তুইও বেশি দিন এই দুনিয়ায় আলো দেখতে পাবি না। এইটুকু বলে ওপাশ থেকে ফোনটা কেটে দেয়। ডেভিড চলে যায়। নীল দাঁড়িয়ে আছে, বুঝে উঠতে পারে না কল কে করেছে, যার কারণে ডেভিড কিছু না বলে চলে যাচ্ছে। নীল এটা মাথা নেয় না, জোরে হেসে চলে আসে বাড়ির ভেতরে। ভাইয়া, ডেভিড কার সাথে কথা বলে চলে গেল? জানি না, এসব বাদ দে, ঘুমিয়ে পড় গিয়ে। ফারদিন আলম চলে যায় রুম থেকে। নীল আবারও ঘুমিয়ে পড়ে। রাত 11:19। নীল শুয়ে আছে বেডে, সাথে নীলাদ্রি। প্রিয় মানুষের এই অবস্থা থাকলে যে কেউ পাগলের মতো হয়ে যায়, কি করবে ভেবে পায় না। সেদিন বাসা থেকে না গেলে আজ এমনটা হতোই না। কিসের এত রাগ তোমার? হ্যাঁ, মন চাইছে গলা টিপে মেরে ফেলি। মারতে পারবে আমাকে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। তাহলে বসে আছো কেন? মেরে ফেলো। দেখো, বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। এসো, খাবে। আস্তে আস্তে ওঠো। উঠতে পারবো না, মাথায় ব্যথা পাচ্ছি। চেষ্টা করো ওঠার। নীল শোয়া থেকে উঠে বসে। নীলাদ্রি নীলকে খাইয়ে দেয়। খাওয়ার পরে ওষুধ খাইয়ে আবার শুইয়ে দেয়। এভাবেই নীলাদ্রি নীলের কেয়ার করতে থাকে। চলে যায় 22 দিন। এই 22 দিনে নীল সুস্থ হয়ে যায়। বাসায় চলে যায় নীল। ক্লাবে মদের আড্ডা, নাচানাচি, সিগারেটের ধোঁয়ায় পুরো ক্লাব কালো হয়ে গেছে। চেয়ারে বসে আছে মিনিস্টার, তার সামনে বসে আছে আশরাফুল। ভাই তাহলে এখন উঠি, আর এখন তো আপনার রাস্তা ক্লিয়ার, ব্যবসা শুরু করে দিন, সাথে আমাকেও একটু দেখবেন। কথাটা খারাপ বলেননি। আপনি আমার পথের কাটা ক্লিয়ার করার জন্য সাহায্য করেছেন, আর আমি আপনাকে সাহায্য করব না তা কি হয় নাকি মিনিস্টার সাহেব? ভাই তাহলে উঠি, কাল সন্ধ্যায় দেখা হবে। মিনিস্টার জায়গা থেকে উঠে চলে যায় ক্লাবের বাইরে। বাইরে বের হয়ে গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অন্ধকার রাস্তা, গাড়ির লাইটে রাস্তাটা হালকা আলো হয়েছে। একটু সামনে গিয়ে ড্রাইভার গাড়ি কষে ব্রেক করে। এই কি হয়েছে, গাড়ি ব্রেক করলি কেন? স্যার, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ি গ্লাস নামিয়ে বাইরে উকি মেরে দেখে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে আছে। মিনিস্টার গাড়ি থেকে নেমে তার সামনে যায়। অন্ধকার রাত, হালকা দেখা যায়। এই এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আর এত রাতে রাস্তায় কেন? তোদের জন্য রাস্তায় গাড়ি থামাতে হয়, যা এখান থেকে। মুখ ভর্তি দাড়ি, চোখের ভ্রুতে রিং, চোখগুলো লাল হয়ে আছে। কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, হাতে কালো কভার। মিনিস্টারের কথা শুনে হেসে উঠে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা। মুখ থেকে মাস্ক সরিয়ে একটু সামনে যেতেই, তুফান ভাই আপনি? কি রে, অবাক হলি মনে হচ্ছে? আপনি বেঁচে আছেন? কিন্তু কি করে? সেদিন তো। চুপ কর, আর শুনতে চাই না। তোকে নিজের আপন মানুষ ভেবেছিলাম আমি, তোর সব কাজে সাহায্য করেছিলাম আমি, তোকে মিনিস্টার বানিয়েছি আমি, তোকে টাকার মালিক বানিয়েছি আমি। আর তুই কি না আমার সাথে বেইমানি করলি? তুই চাইলে কোটি টাকা তোকে দিতাম। তুই বলেছিস তোর টেন্ডারে অন্য কেউ হাত দিতে চেয়েছে, কিন্তু আমি তা হাত দিতে দেইনি। আর তুই সামান্য কিছু টাকার লোভে আমাকে মারার জন্য বিক্রি হয়ে গেলি, তাও আমার শত্রুর কাছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে এবারের মতো মাফ করে দিন।
আপনি যা বলবেন আমি ঠিক তাই করব। প্লিজ ভাই মাফ করে দিন। আছাড় বলছি, তুই জানিস আমার সাথে যে গলা উঁচু করে কথা বলে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো আমাকে মারার চেষ্টা করেছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? ভাই প্লিজ মাফ করে দিন। আশরাফুল কোথায় বল? আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। আবারও মিথ্যা বললি? মৃত্যুর মুখে থেকেও মিথ্যা? আশরাফুল কোথায় সেটা বলতে বলেছি। জানি না ভাই। উপরে ভালো থাকিস, গুড বাই। এই কথা বলেই তুফান মিনিস্টারের মুখে গুলি করে দেয়। মিনিস্টার বসার মাঝেই মাটিতে পড়ে যায়। গাড়ির ড্রাইভার গাড়ি ফেলেই দৌড়ে পালায়। তুফান হেসে দেয়। সকালবেলা আশরাফুল ঘুমিয়ে আছে। মাথায় চিন্তা না থাকলে মানুষের ঘুম খুব ভালো হয়, আর সেই চিন্তাহীন ঘুমে যদি কেউ মরার জন্য সাবধান হতে বলে তাহলে ঘুমটা ভয়ে পরিণত হয়। আশরাফুল ঘুমিয়ে আছে, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, তুফানকে মারতে পারলি না, এবার নিজে মরার জন্য রেডি থাকিস। এই কথা শুনে আশরাফুল ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে। ভালো করে এক হাতে চোখ কষলিয়ে বলে, তুফান বেঁচে আছে মানে? তাকে তো শেষ করে দিয়েছি, আর তুফান বেঁচে আছে আপনি জানেন কি করে? ও আমার শিকার, আমি জানবো না তো কে জানবে? মিনিস্টার শেষ, তাকে মেরে ফেলেছে তুফান। এখন তোর পালা। কে মিনিস্টারকে মেরে ফেলেছে? আপনার সাথে আমার দেখা করার দরকার, আমি দেখা করতে চাই আপনার সাথে। আজ রাত 12টায় মিরপুর পার্টি হাউসে দেখা হবে। ঠিক আছে। আশরাফুল কল কেটে দেয়। বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসে। গ্লাসে থাকা জল পুরোটা শেষ করে ভাবে, তাকে তো মেরে ফেললাম, কিন্তু সে বেঁচে গেল কিভাবে? আর মিনিস্টারকে মারলো কখন? এটা কিভাবে সম্ভব? তার তো বেঁচে থাকার কথা না। ভাইয়া একটা কথা বলি। বল, অনুমতি নেওয়ার কি আছে? ভাইয়া নীলাদ্রি আপুকে বিয়ে করে ফেলো তুমি। এই কথা বলাতে নীল আলমের দিকে রাগী চোখে তাকায়। ফারদিন বলে, ভাইয়া আলম ঠিকই বলেছে, নীলাদ্রি আপুকে বিয়ে করো। দেখ, এসব কথা বলিস না। তোরা সব জনে কেন এসব কথা বলছিস? ভাইয়া নীলাদ্রি আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন হাসপাতালে ছিলে তখন ডক্টরকে আপু তোমার বউ বলে পরিচয় দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া ঠিকই বলছি। এসব নিয়ে পরে ভাবা যাবে। আমি একটু বাইরে গেলাম। নীলাদ্রি দরজার আড়ালে থেকে সব শুনে ফেলে। মুস্কি এসে বিছানায় শুয়ে পড়ে, কোল বালিশে মুখ গুজে দেয়। নীল বাইরে গিয়ে টং দোকান থেকে একটা সিগারেট জ্বালায়। সিগারেট টেনেই যাচ্ছে, দোকান থেকে চলে যায় কলেজের পাশে পুকুর পাড়ে পাশে রাখা ছোট বেঞ্চ। সেই বেঞ্চে গিয়ে বসে। সিগারেট শেষ হয়ে যায়। সিগারেট ফেলে দেবে এমন সময় তার ফোন বেজে ওঠে। নীল নাম্বার দেখে মুস্কি এসে রিসিভ করতেই বলে, ওয়েলকাম তুফান। আমারও একই কথা। এতদিন কই ছিলি নাকি ভয় পেলি? বলেছিলি দেখা হবে পরে, তো আর সামনেই আসলি না। আমি ভয় পাবো তোকে? তোর তো কি মাছের জান রে, মরে গিয়েও বেঁচে গেলি। সবার হাত থেকে বাঁচতে পারবি, কিন্তু আমার হাত থেকে না। হাসি পেল রে, খুব সুন্দর জোকস বলতে পারিস তুই। ভালো লাগছে তোর জোকসটা। তোকে যদি আমি পাই রে, তোর অস্তিত্ব রাখবো না আমি। খেলা হবে, ভালো থাক, দেখা যাবে কে কাকে কি করে। গুড বাই। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। আমার সাথে গেম খেলে মাথা মোটা মেয়েটা। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েটা কে, কি তার পরিচয়, আমার সাথে তার কিসের শত্রুতা? যেই হোক, তার মৃত্যু আমি নিজের হাতে দিব। রাত 12টা বেজে 9 মিনিট। চারিদিকে মদের আড্ডা, নাচানাচি। মদের বারের টেবিলের উপর বসে আছে অচেনা সেই মেয়ে। তার সামনে নিচে হুইল চেয়ারে বসে আছে আশরাফুল। চারিদিকে গানের জমজমাট নাচ। অচেনা মেয়েটা হাত উপরে উঠাতেই গান বন্ধ। সাথে সাথে নাচানাচি। আঙ্গুল দিয়ে সবাইকে বের হতে বলে। সবাই নিশ্চুপভাবে বের হয়ে যায় ক্লাব থেকে। অচেনা মেয়ে বলে, এখন বল, কি এমন জরুরি কথার জন্য দেখা করতে চাইলি? সেটা তো আপনি জানেন, আমি কি বলতে চাই। মুস্কি হাসে মেয়েটা। হাতের আঙ্গুলে একটা চাবির রিং। সেই রিংয়ে শুধু একটা ছোট চাবি। সেটিকে হাতের আঙ্গুলে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, যে কাজ একা করতে পারবি না সে কাজ করতে যাস কেন? আর তুই তো জানিস তুফান কি মাল। সে তো আগুনের ওপর দিয়ে দৌড়ায়, আর আমাকে বলতে ভুলে গেলি রক্তের গরম আছে তোর। কি করব? সে আমার বাবাকে মেরেছে, আর তার সাথে জড়িত ছিলেন আপনি। কিন্তু আপনি তুফানের সামনে যাননি, এগিয়ে দিয়েছেন আমার বাবাকে। শেষে কি হলো?
আমার বাবাকে তুফান মেরে ফেললো। তোর বাবাকে মেরেছে বলে তুই সঙ্গে সঙ্গে তুফানকে মারতে গেলি? আর আমার বাবাকে মেরেছে আজ 3 বছর হয়েছে। কোথায়? আমি তো তাকে মারতে পাগল হইনি। মাথা ঠান্ডা রেখে তাকে মারতে হবে। আমি ঠান্ডা মাথা রেখে খেলে যাচ্ছি ওর সাথে। এটাই শেষ খেলা ওর সাথে। এই খেলায় আর মিস হবে না। তারা কথা বলতে ব্যস্ত। রাত গভীর হয়ে যায়। আশরাফুলকে ক্লাব থেকে বের করে দুজন লোক। গাড়ি সামনে, আলগি দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় আশরাফুলকে। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে ড্রাইভার। আশরাফুল হালকা চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। গাড়ি ব্রেক করায় আশরাফুল জেগে যায়। কি রে, গাড়ি থামিয়েছিস কেন? আশরাফুল গাড়ির ড্রাইভারকে এসব বলে, কিন্তু কোনো কথা বলে না ড্রাইভার। আশরাফুল ভালো করে চোখের পাতা খুলে চেয়ে দেখে ড্রাইভিং সিটে কোনো মানুষ নেই। আশরাফুল গাড়ির ঢাকনা খুলে বাইরে উকি দেওয়ার সময় চেয়ার সহ রাস্তায় পড়ে যায়। উঠতে যাবে রাস্তা থেকে, চোখ উপরে তুলতে সামনে বড় শক্ত জুতো দেখতে পায়। ঘাড় ঘুরিয়ে আসতে পা থেকে মাথা পর্যন্ত দেখে আশরাফুল অবাক। দম বন্ধ হওয়ার অবস্থা তার। হাতে তলোয়ার, গায়ে কালো জ্যাকেট, মাথায় কালো টুপি, হাতে কভার, মুখে মুচকি হাসি। তুফান কই? কি রে, ভয় পাচ্ছিস মনে হচ্ছে? দেখ, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কি রে, তোকে তো আমি মারবো না, আর মরার আগে এসব বলছিস? আমাকে ছেড়ে দে তুফান। এই শহরে কোনো ছেলে জন্ম হয়নি যে এই তুফানকে মারবে। এই পাওয়ারফুল গ্যাংস্টারকে কে মারবে? এমন কোনো ছেলের জন্ম হয়নি রে। দেখ, আমাকে ছেড়ে দে, আমি এই দেশ ছেড়ে চলে যাব। তোর শহরে থাকবো না, আমাকে ছেড়ে দে। এই শহর থেকে না, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দিব। তার আগে বল, ওই মেয়েটা কোথায়? আমি জানি না। তুই বলবি না? আমি জানি না, জানলে বলে দিতাম। ওকে, উপরে ভালো থাকিস, গুড বাই। তুফান তার হাতে থাকা তলোয়ার দিয়ে আশরাফুলের গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। আশরাফুলের মাথাটা রাস্তায় পড়ে যায়। রক্ত ড্রেন হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়ছে। তুফান তলোয়ারে জমে থাকা রক্ত আশরাফুলের পাঞ্জাবিতে মুছে কভারের ভিতর রেখে বাইকে উঠে ফুল স্পিডে চলে যায়। টাকার জন্য সব করতে পারা মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। তার সাথে টাকার লোভ সবাই সামলাতে পারে না। 10 কোটি টাকার একটা চেকবুকের ডান পকেটে, আর সাথে দুটো সাদা চামড়ার মেয়ে। গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, ঢুকঢুক করে খাচ্ছে, নেই কোনো চিন্তা। লাগলে আরো পাবি। এর বদলে চাই শুধু একটা গুলিতে মাথার এফর ওপর বের করা। ডন, আমার তো শুধু চাই টাকা। আপন মানুষ দিয়ে কি হবে? টাকা দিয়ে সব হয়। তাহলে কাজ চালিয়ে যা। যখন যা চাইবি তাই পাবি। নো চিন্তা, আমি আছি। লোকটা চেয়ার থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সাদা চামড়ার মেয়ে দুটোকে গাল ভরে চুমু দিয়ে যায়। তা দেখে অচেনা মেয়ে মুচকি হাসে। সকালবেলা নীল ঘুমিয়ে আছে। চা হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। চা টেবিলে রেখে নীলের পাশে বসে নীলাদ্রি। চেয়ে আছে নীলের মুখের দিকে। মুচকি এসে মাথায় হাত দিতেই বলে, নীলাদ্রি, তুমি এখানে কেন? চা নিয়ে এসেছি, ওঠো চা খাবে। আর ফ্রেশ হও, একটু বাইরে যাব। বাইরে কেন? আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি যেতে পারবো না, ফারদিনকে নিয়ে যাও। থাক, যেতে হবে না, কেনাকাটার দরকার নেই। নীলাদ্রি রাগ দেখিয়ে বের হয়ে যায় নীলের রুম থেকে। নীল মুচকিয়েছে বিছানা থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে 2 চুমুক চা খেয়ে চলে যায় ওয়াশরুমে। আপু, কি হয়েছে? রেগে আছো মনে হচ্ছে। কিছু হয়নি। তো তোমাকে রাগী ভাব দেখাচ্ছে কেন? ভাইয়ার সাথে কিছু হয়েছে? হয়েছে, তোর আপু নাকি কেনাকাটা করতে যাবে, নিয়ে যা। নীল সিঁড়ি থেকে নামতে নামতে এই কথাটা বলে। নীলাদ্রি রাগী লুক নিয়ে তাকায় নীলের দিকে। নীল চোখ মারে নীলাদ্রিকে। ফারদিন বসে আছে খাবারের টেবিলে। নীল বলে, কিরে আলম কোথায়? ভাইয়া সে তো ঘুমাচ্ছে এখনো, ডেকেছি, বলে একটু পরে উঠবে। নীল খেয়ে আবার উপরে যেতে নিলে নীলাদ্রি বলে ওঠে, ফারদিন, আমি একা যাব বাইরে, আর গাড়ির চাবিটা লাগবে আমার। আপু, আমি যাই তোমার সাথে? না, আমি একাই যেতে পারবো। ফারদিন গাড়ির চাবি দিয়ে দেয়। নীল সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায় নীলাদ্রির রুমে। নীলাদ্রি উপরে উঠে তার রুমে যায়। রুমে গিয়ে কাপড় খুলতে গেলে নীল নীলাদ্রিকে আটকিয়ে দেয়। নীলাদ্রি নীলকে দেখে অবাক। এই, তুমি আমার রুমে কি করছো? আর আমার রুমে এসেছো কেন, লুচু ছেলে? কি, আমি লুচু? তাই না, দেখাচ্ছি লুচুগিরি। নীল নীলাদ্রিকে ফেলে দেয় বিছানায়। নীলাদ্রি কিছু বলে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলের দিকে। নীল একটু হেলে খাটে রাখা গাড়ির চাবি হাতে নিয়ে বলে, রেডি হয়ে নিচে আসো, আমি বাইরে আছি। নীলাদ্রি খুশি হয়ে বিছানা থেকে উঠে রেডি হয়ে নিচে চলে যায়।
নীল বসে আছে বাইকে। নীলাদ্রি বাইক দেখে বলে, ওয়াও, বাইকে যাব? নীল নীলাদ্রির দিকে তাকিয়ে ক্রাশ। নীলাদ্রিকে খুব সুন্দর লাগছে। নীল হা করে তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রি হাতে ধাক্কা দিয়ে বলে, এই কি দেখছো ভাবে? না কিছু না, ওঠো। নীলাদ্রি বাইকে উঠে বসে। নীল বাইক চালাতে থাকে। হাইলেনে গিয়ে হাই ব্রেক করে। নীলাদ্রি নীলকে জাপটে ধরে। এই কি হচ্ছে? এভাবে কেউ ব্রেক করে? নীল মুচকি এসে আবারও চালাতে থাকে। চলে আসে তারা মার্কেটে। দুপুর 2:23। নীল বসে আছে। নীলের কাঁধে হাতে কাপড়ের ব্যাগ। এই দোকান থেকে ওই দোকান, এত কিছু কেনা হয়েছে, তার নীলাদ্রি কিনেই যাচ্ছে। নীল বলে, হয়েছে তো, আর কত? আমি নিতে পারছি না। চুপ করে আমার সাথে এসো। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে নীল আর নীলাদ্রি। ফারদিন আলম বসে আছে ছোপায়। ভাইয়া এত লেট হয়েছে কেন? আর এত কাপড়? ওকে জিজ্ঞাসা কর, আমাকে শেষ করে দিয়েছে এই শয়তান মেয়েটা। কি? আমি শয়তান? শয়তান না তো কি? আজকে তোমার খবর আছে। নীল কাপড়ের ব্যাগ নিচে ফেলে এক দৌড়ে রুমে। হুট করে আলমের ফোন বেজে ওঠে। আলম বসা থেকে উঠে চলে যায় তার রুমে। নীল ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আলমের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজার সামনে আসতে শুনতে পায়, ম্যাডাম আপনার কোনো চিন্তা করতে হবে না, সুযোগ পেলেই শেষ করে দেব। আমার সাথে দেখা কর। কোথায় আসবো বলুন? এই ক্লাবে চলে আয়, সকাল 9টায়। ওকে ম্যাডাম। নীল মুস্কি এসে দরজার সামনে থেকে চলে যায় আর ভাবতে থাকে, নিজের ঘরেই বেইমানি মানুষ। আপন মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয়, উপকারের দাম দেয় না, তাদের চাই টাকা। টাকার জন্যই তারা সব করতে পারে। দুধকলা দিয়ে সাপ বড় করেছি আমি, ভালো হলে সব রহস্য সমাপ্তি ঘটাতে পারবো আমি। নীল বসে আছে তার রুমে। সময় তখন রাত 11টা। ছোট্ট একটা ছবি হাতে, চোখে জল টলমল করছে। জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। মা, তুমি এখন থাকলে দেখতে পারতে এই দুনিয়া কত রকম বেঈমান মানুষ থাকে। মা, তুমি ছাড়া সবাই বেঈমান, সবাই টাকার পাগল, আর তুমি সন্তানের পাগল। এই শহরের মানুষ বেঈমান অনেক বেশি। আমরা যাকে ভালো মনে করি দিন শেষ সেই হয় সবচেয়ে বড় খারাপ। দুনিয়ার ভালো মানুষ নেই মা। নীল কান্না করছে আর তার মায়ের ছবির সাথে কথা বলছে। নীলাদ্রি দরজার পাশে দাঁড়িয়ে নীলের কথা শুনে। নীলাদ্রি নীলকে পিছন থেকে কাঁধে হাত রাখে। নীল পিছনে চেয়ে দেখে নীলাদ্রি বাম হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে বলে, তুমি এত রাতে আমার রুমে কি করছো? আর এত রাতে জেগে আছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছু না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলো প্লিজ, কি হয়েছে তোমার? আমি আজ শুনতে চাই। আমার অতীত শুনে কি করবে তুমি? বলো প্লিজ, তোমার কষ্ট যে আমার সহ্য হয় না। আমার অতীত শুনবে? হুম। তাহলে শোনো। ছোট্ট ছিলাম অনেক সহজ সরল একটা ছেলে। মানুষ কলেজ যেত বড় ব্যাগ নিয়ে, আর আমি যেতাম ছোট্ট স্কুলের ব্যাগ নিয়ে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু আমি কাউকে কিছু বলতাম না। কলেজের স্যার ম্যাডাম আমাকে অনেক আদর করত। আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমরা অনেক গরিব, তাই আমাদেরকে কেউ দেখতে পারতো না। আমার বাবা দুটো বিয়ে করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা টাকা পয়সা দিত না, বেশিরভাগ সময় ওনার ওই বইয়ের সাথেই থাকতো। আমার মায়ের অসুস্থর সময় বাবাকে জানিয়েছি, কিন্তু সে আসতে চায়নি। হঠাৎ একদিন আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম, পরে শুনতে পাই বাবার গলা। আমি ভেবেছি বাবা এসেছে মনে হয়। একটু পরে শুনতে পাই, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে, আমাকে আর জ্বালাস না, আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সার দরকার নেই, তুমি আমাকে তোমার কাছে রাখো, আমাকে ছেড়ে দিও না। আমার ছেলেটা অনেক সহজ সরল, ওকে নিয়ে কোথায় যাব আমি? সেটা আমি জানি না। আমার মা অসুস্থ শরীর নিয়ে বাবার পায়ে পড়ে, কিন্তু আমার বাবা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। মায়ের চিৎকার শুনে আমি পড়ার টেবিল থেকে দৌড়ে আসি। এসে দেখি মা মাটিতে পড়ে কাঁদছে। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বাবা কোথায়? তোর বাবা চলে গেছে, আর আসবে না। কি বলছো মা? বাবা আসবে না কেন? সেদিন আমাকে মা সব বলে। আমি শুনে অনেক অবাক হই। পরের দিন মাকে নিয়ে চলে যাই গ্রামে, আমার খালার বাসায়। সেখানে গিয়ে কিছুদিন থাকি। আস্তে আস্তে আমার মার খুব খারাপ অবস্থা হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাই,
ডক্টর বলছে। নীল থেমে যায়। নীলাদ্রি বলে, ডক্টর কি বলেছে? ডক্টর বলেছিল আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমি ডক্টরের কথা শুনে হতবস্ত হয়ে যাই। আমার মা আমার দিকে তাকায়। মায়ের চেয়ে থাকা দেখে বুকটা ফেটে যাচ্ছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ডক্টরের কাছ থেকে খালার বাসায় চলে যাই। খালাকে সব বলি। খালা কান্না ভেঙে পড়ে। একদিন রাতে ডক্টরের কাছে যাই। স্যার, আমার মাকে বাঁচানো যাবে না? টাকা লাগলে আমি দিব, তবুও আপনি আমার মাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। আপনার মাকে বাঁচাতে হলে তাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, আর বাঁচবে কি না তাও বলা যায় না। সেদিন ডক্টরের কাছ থেকে আসার সময় বাবাকে অনেকবার ফোন করি, কিন্তু বাবা রিসিভ করে না। শেষবার ফোন করে দেখি নাম্বার বন্ধ করে রেখেছে। বাসার কাছেই যেতেই কান্না শুনতে পাই। দৌড়ে যাই, গিয়ে দেখি খালা কান্না করছে। আমাকে দেখে দৌড়ে আসে। বাবা, তুই কোথায় ছিলি? তোর মা যে আর নেই। এটা শোনার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। আমি মাটিতে বসে পড়ি। আমার ভিতর থেকে কান্না আসে না। বোবা হয়ে গেছি আমি। মায়ের লাশের পাশে বসে এক ধানে চেয়ে থাকি। জানো নীলাদ্রি, আমি যখন মায়ের পাশে বসেছিলাম তখন মনে হয়েছে আমার মা ঘুমিয়ে আছে। একটু পরেই উঠে বলবে, বাবা তুই খেয়ে আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দিই। আমার মা কথা দিয়েছিলাম, আর সেই কথা পূরণ করেছি। হয়েছি পাওয়ারফুল মানুষ। টাকা পয়সা এখন আমার হাতের ময়লা। সেদিন রাতে মায়ের কবর থেকে আর খালার বাসায় যায়নি, চলে যাই ঢাকায়। সেই বাবা নামের অমানুষটাকে খুঁজে বের করি। কি রে, তুই এখানে কেন? কেন আসতে পারি না? না, এখানে আসার দরকার নেই তোর। চলে যা এখান থেকে। যাওয়ার আগে একটা কাজ করে যাই, শেষ করে যাই বাবা নামের অমানুষটাকে। সেদিন গলা টিপে মেরে ফেলি বাবা নামের অমানুষটাকে। তার মেয়ে ছিল বাসায়। আমি বাসা থেকে বের হতে চাইলেও পিছন থেকে কলার চেপে ধরে মিলি নামে সেই অমানুষ মেয়েটা, তাকেও গলা ওড়না পেঁচিয়ে মেরে ফেলি। মিলি মা এসব দেখে স্টক করে মারা যায়। চলে আসে আমাদের সেই বাড়িতে। সেই সহজ সরল ছেলেটা আস্তে আস্তে হয়ে যায় গ্যাংস্টার, পাওয়ারফুল গ্যাংস্টার তুফান। নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নীলাদ্রি ভাবে, একটা মানুষের জীবনে এত কিছু হয়ে গেল, আর সেই মানুষটা অতীতটাকে এতটা নিখুঁতভাবে লুকিয়ে চলতে পারে। নীলাদ্রি, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে রাতটা তোমার সাথে থাকবো। এটা হয় না, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। নীল নীলার দিকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়। নীল বিছানায় বসে পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। ভাইয়া বলো। আলমের দিকে খুব কড়াভাবে নজর রাখবি, কোথায় যায় কি করে। নিজের বাসা থেকেও তোকে বলছি, কারণ খেলাটা খেলবো খুব আরামে। ওকে ভাইয়া। নীল কল কেটে দেয়, বিছানায় গা এলিয়ে দেয়। সারা রাজ্যের ঘুম এসে ভর করে নীলের চোখে। নীল ঘুমিয়ে যায়। সকাল 9টা। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আলম। সামনে সেই অচেনা মেয়ে। কি হয়েছে ম্যাডাম? জরুরি দেখা করার মানে কি? বলেছি তো কাজ হবে। কাজ না হলে জোর করে করতে হবে। আমি চাই তুফানের লাশ। তাই নাকি? আমার লাশ দিয়ে কি করবি তুই? আর তুই বেঁচেই আছিস বা কিভাবে? তুফান তুই? ভাইয়া তুমি? এতে অবাকের কিছুই নেই। আর মিলি, তুই বেঁচে আছিস? আমার জানা ছিল না, এখন জানতে পারলাম। সেদিন তোকে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল, তাহলে হয়তো বেঁচে থাকতি না। কিন্তু আজ আর বেঁচে থাকবি না। আমার সাথে গেম খেলার মজাটা পাবি মৃত্যু। তাই নাকি? তুই মারবি আমাকে? পিছনে একবার তাকিয়ে দেখ। ফারদিন পিস্তল ঠেকায় নীলের মাথায়। তা দেখে নীল অবাক। হেসে দেয় মিলির সাথে আলম। ফারদিন, সরি ভাইয়া, জীবনে বাঁচতে হলে টাকা দরকার। তোমার সাথে থেকে শুধু চাকরের মতো কাজ করেছি, পাইনি কোটি টাকা, এখন পেয়েছি কোটি টাকার থেকেও বেশি। তার বদলে তোমাকেই না করে দিলাম। এই বলে নীলের বুকের ডান পাশে গুলি করে দেয় ফারদিন। নীল মাটিতে পড়ে যায়। হেসে উঠে সবাই। কিরে, মারবি না আমাকে? আই মার। ঠাস ঠাস 3টে গুলি এসে লাগে 3 জনের কপালে। পড়ে যায় মাটিতে। নীল মাথা ঘুরিয়ে তাকায় পেছনে। মেশিন হাতে দাঁড়িয়ে আছে নীলাদ্রি। নীলের ঠোঁটে মুচকি হাসি। নীল দাঁড়িয়ে যায়, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে। পিস্তলের বুড়ো চাপটি লেগে থাকে সেই জ্যাকেটে। নীলাদ্রি এগিয়ে আসে নীলের সামনে। কি মিস্টার তুফান, কেমন দিলাম? ভালোই দিয়েছ, এখন আমাকেও দাও। নীল এই কথা বলতে নীলাদ্রির হাতে থাকা মেশিন ফেলে দৌড়ে নীলকে জড়িয়ে ধরে বলে,
না, আমার তুফানকে মারতে পারবো না আমি। তুমি যে আমার কলিজা, আমি যে তোমাকে ভালোবাসি। নীল নীলার দিকে ছাড়িয়ে বলে, গেমটা ভালো ছিল। মনস্টার গার্ল বলে কথা। তুমি গ্যাংস্টার, আমি মনস্টার। নীল নীলার দিকে নিয়ে বাইরে যায়। নীল বাইকে উঠে বলে, যাওয়া যাক ভালোবাসার শহরে। চলুক ভালোবাসা তোমার আমার। নীল বাইক ফুল স্পিডে চালিয়ে চলে যায় ভালোবাসার শহরে। তাদের ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন।